আমার প্রিয় স্টুডেন্ট ভাই বোনেরা, তোমরা ভালো আছো নিশ্চয়ই, আশা করছি। তোমাদের সাথে বাংলার আজকে হচ্ছে 7 নম্বর নিয়ে আলোচনা করব আমরা। একটু দেখো, বাংলা দ্বিতীয় পত্র পড়বো, বাংলা লেকচার 7-এ। এবং এখানে যে লেকচার গুলো নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি তোমাদের সাথে, মানে যে অংশগুলো, মানে টপিক গুলো, এই পার্টটা একটু দেখো। টপিক গুলো দেখলে বুঝতে পারবা এটা সহজ টপিক। এখন অনেক আলোচনা, অনেক বেশি পড়তে হবে অনেক, তবে টপিকটা সহজ। তোমাদেরকে আমি অনেকবার বলছি যেটা টপিক কত গুরুত্বপূর্ণ, এটা সহজ হওয়া কঠিন হওয়ার সাথে কোনো সম্পর্ক করে না। একটা টপিক কত গুরুত্বপূর্ণ এটার সাথে সম্পর্ক হলো টপিকটা কত বেশি রিলিভেন্ট, তোমার এটা জানা কত বেশি জরুরি তার উপর। একজন ছাত্র হিসেবে বা বাঙালি হিসেবে যে জিনিসগুলো তোমাকে জানতে হবে, যে জিনিসগুলো তোমার জানা উচিত, সেই জায়গাগুলো দেখবে বারবারই আসে, বারবারই আসে। শিক্ষা পদ্ধতির উদ্দেশ্য কি? তোমাকে তৈরি করা। তো তৈরি করার জন্য যা যা লাগবে সেগুলোই আসবে। এটা কিছু জিনিস কঠিন আছে, কিছু জিনিস সহজ আছে, বুঝছো এবার? তো একটা টপিক কত গুরুত্বপূর্ণ, এর সাথে এটা কতটা সহজ বা কতটা কঠিন তার কোনো সম্পর্কই নেই, মনে রাখো। তো এটা সহজ টপিক, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এমন কোনো অ্যাডমিশন নাই যেখানে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয় না এবং একাধিক প্রশ্ন হয়। মিনিমাম 1 থেকে 2টা প্রশ্ন শুধু আজকের লেকচার থেকে তোমার আসার কথা। বুঝতে পারছো কি? তো চলো আমরা শুরু করি। দেখি, শব্দের শ্রেণী বিভাগ আমরা জানবো সমার্থক বা প্রতিশব্দ বা সমার্থক শব্দ যেটাই বলি। তোমরা ইংলিশ এটাকে পড়ো সিনোনিম হিসেবে, আর বিপরীতার্থক শব্দ এটাকে পড়ো অ্যান্টোনিম হিসেবে। এরপরে শব্দজোড়। শব্দজোড় মানে হচ্ছে বানানগুলো একই রকমের, অর্থগুলো ভিন্ন। ইংলিশও আছে দেখবা, যেরকম তোমার ইংলিশে যদি যদি আমি তোমাকে উদাহরণ দিই, যেমন হচ্ছে ধরো এ হচ্ছে কি বি ও এটি, ভোট, বোট। আর ভি ও টি, ভোট। আচ্ছা, আবার দেখো, যদি বলি হচ্ছে এস এইচ আই পি, শিপ। আবার এস এইচ ডাবল ইপি, শিপ। অর্থগত কিন্তু পার্থক্য আছে, ঠিক না? একটা মানে হচ্ছে ভেড়া, একটা মানে হচ্ছে শিপ, জাহাজ। একটা মানে নৌকা, একটা মানে ভোটিং করা, রাজনীতিতে ভোট দেওয়া। তো ইংলিশে এই চ্যাপ্টারটা যেটা, বাংলা এটাকে বলা হয় শব্দজোড়। এটা কিন্তু তোমরা তোমাদের বিভিন্ন গাইড যারা পড়ো ওখানে শব্দজোড় নামে নাও পাইতে পারো, ওখানে এটা আরেকটা নাম থাকতে পারে। সেটা হচ্ছে, এটা হইতে পারে তোমার প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, এই নামেও থাকতে পারে। প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ এই নামে থাকতে পারে। ওকে, তো যাই হোক, এখন আসো। আর শব্দজোড় কথাটা আমরা নিচে হচ্ছে হুবহু 9-10-এর যে নতুন বই আছে এখন, নিউ গ্রামার যেটা, এই নিউ গ্রামার থেকে আমরা হুবহু এই কথাটা নিচ্ছি এবং নিউ গ্রামার চ্যাপ্টার তোমাদের আমি পড়াই দিব। 21 সালে যে নতুন গ্রামারটা আসছে 9-10-এ, ওটার মধ্যে যেভাবে আছে সেটাই তোমাদেরকে পড়াই দিব, কারণ এখান থেকে পরীক্ষা অলরেডি বিসিএস থেকে শুরু করে নানান পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হুবহু এখন আসতেছে। তো চলো, কোশ্চেন যদি অ্যানালাইসিস করি, জিএসটি তে আসছে হচ্ছে 21-22-এ, তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিতে আসছে 21-22-এ, জাহাঙ্গীরনগরের সিতে আসছে 21-22-এ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিতে আসছে 21-22-এ, রাজশাহী ইউনিভার্সিটির এতে আসছে 21-22, 20-21, 21-22, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিতে আসছে 18-19, 19-20, 21-22। মানে বুঝতেছো, প্রশ্নের কোনো গ্যাপ নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এতে আসছে 18-19, 19-20, 20-21, 21-22, মানে প্রশ্নের গোডাউন বলতে পারো। তো চলো আমরা শুরু করি। শব্দ শ্রেণী বিভাগ বিষয়টাকে একটু বুঝি। আমাদের ভাষায় সব মিলে কতগুলো শব্দ আছে, যদিও এটা গুণে বের করা খুব মুশকিল, তবে ডিকশনারি অনুযায়ী বলা হয় আমাদের ভাষায় সব মিলে শব্দের সংখ্যা হচ্ছে 1,00,000, মানে 1,25,000। এখন তুমি যদি ব্যবহারিক জায়গাকে কল্পনা করো, অর্থাৎ আমরা কত বেশি শব্দ আমাদের মুখে মুখে বলি, আঞ্চলিক শব্দ থাকে প্রচুর। যেমন একটা শব্দের অঞ্চল ভেদে 10টা নাম থাকতে পারে। অঞ্চল ভেদে একটা শব্দকে 10 নামে একটা জিনিসকে আমরা ডাকি, বিভিন্ন এলাকায় একটা জিনিসকে বিভিন্ন নামে ডাকা হয়। তো ওই হিসাব যদি করো তাহলে কিন্তু খুব হিউজ, মানে এটা 2 লাখের উপরে চলে যাবে, খুব স্বাভাবিকভাবে যাবে, 2 লাখ তো হবেই। তো আমরা ডিকশনারির শব্দ সংখ্যা ধরেই বলবো 1,00,000। 1,00,000-এর মধ্যে একটু খেয়াল করবা, এই 1,00,000 শব্দ উৎস ও উৎপত্তির বিচারে 5 প্রকার, এগুলো গঠনের ব্যাপারে 2 রকম এবং অর্থের ব্যাপারে 3 রকম। তুমি কি বুঝছো কথাটা? না তুমি বুঝো নাই? বুঝো নাই মানে এই জন্য বুঝো নাই, একটু খেয়াল করো। আমার শব্দ বলেছি আমি 1,25,000, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,25,000 এই হলো আমার শব্দের সংখ্যা। এখন আমাদের শব্দগুলো
আমাদের ভাষায় যত শব্দ আছে, উৎস বা উৎপত্তির বিচারে শব্দগুলো 5 প্রকার, গঠনের ব্যাপারে শব্দগুলো 2 প্রকার, অর্থের বিচারে শব্দগুলো 3 প্রকার। এই কথার অর্থ হলো আমরা এই 1,25,000 শব্দকে এই 5টা সোর্স থেকে কালেকশন করছি। এই 1,25,000 শব্দ 2টা উপায়ে গঠিত হয়। এই 1,25,000 শব্দ 3 ভাবে অর্থ দেয়। অর্থাৎ এই উৎসের 5 প্রকার মানে এগুলোই, গঠনের 2 প্রকার মানে এগুলোই, অর্থের 3 প্রকার মানে এগুলোই। এবার আসে একটা শব্দ দিয়ে এটাকে উদাহরণ দিয়ে পরিষ্কার করি বিষয়টা। যেমন ধরো কলম, এই কলম একটা শব্দ। এখন কলম শব্দটাকে আমি যদি বলি যে কলমটা উৎসের বিচারে কি, উৎসের বিচারে এটা হচ্ছে বিদেশি, কারণ আরবি ভাষার শব্দ। আচ্ছা, যদি বলি কলমকে গঠনের বিচারে যদি ধরি, তাহলে কলমটা হচ্ছে মৌলিক, কারণ সাধিত হওয়ার জন্য উপসর্গ, সমাস এবং প্রত্যয়ের ফাংশন থাকা লাগে। যদি উপসর্গ দিয়ে হয়, যদি সমাস দিয়ে হয়, অথবা প্রত্যয় দিয়ে হয়, তখন তাকে সাধিত বলে। আর এর ভিতরে না পড়লে তখন তাকে মৌলিক বলে। তাহলে কলম হচ্ছে গঠনের বিচারে মৌলিক। এখন আসো, এই পাশে যদি আমি হিসাব করি, এটা কি যৌগিক নাকি রুড়ি নাকি যৌগরূঢ়? এটা যৌগিক, কারণ যে শব্দের উৎপত্তিগত অর্থ ব্যবহারই করতেছেন তারা যৌগিক বলে। মানে ব্যাপারটা যদিও কলমের ক্ষেত্রে পুরোপুরি মিলছে না। যেমন ধরো একটা শব্দ যখন তৈরি হয়েছিল, যেমন ধরো সন্দেশ তৈরি হওয়ার সময় শব্দটা আমাদের ভাষায় যখন প্রতিষ্ঠিত হয়েছে, তখন সন্দেশ বলতে সবাই বুঝতো হচ্ছে সংবাদ, আর এখন সন্দেশ বলে মিষ্টি বুঝে। আবার কর্তব্য যখন তৈরি হয়েছিল, তখন কর্তব্য মানে সবাই বুঝতো অবশ্যই করণীয় কাজ, এখনো সেটাই বুঝে, এরকম আর কি। তো ধরো কলম কথাটাকে আমি যখন রিসিভ করেছিলাম আমার ভাষায় লেখার যন্ত্র হিসাবে, স্টিল আমরা লেখার যন্ত্র হিসেবে ব্যবহার করি, তার অর্থ পরিবর্তন হয়নি। তো সেখান থেকে যদি ধরি, তাহলে কলমকে আমরা যৌগিক ধরতে পারি। আর যদি পদ বিবেচনায় বলি যে কলম কোন পদ, এই যে পরের চ্যাপ্টারে আছে দেখো, আধুনিক ব্যাকরণে পদ বিবেচনা শব্দকে 8 ভাগে ভাগ করা হয়েছে। যদি তুমি পদের বিবেচনা নাও, তাহলে কলম হবে বিশেষ্য। তাহলে আসো কলমকে আমরা 4টা অ্যাঙ্গেল থেকে বুঝাই। যদি কলমকে আমরা উৎসের বিবেচনায় বলি, তাহলে কলম হলো বিদেশি, কারণ আরবি ভাষা থেকে আসছে। যদি আমরা কলমকে গঠন বিবেচনায় হিসাব করি, তাহলে কলম অবশ্যই মৌলিক, কারণ তার মধ্যে সমাস উপসর্গ প্রত্যয়ের ফাংশন নাই। যদি আমরা অর্থের বিবেচনায় কলমকে নিই, তাহলে কলমকে আমরা বলবো এটা যৌগিক বলে ধরো বিচারটাকে শেষ করলাম। তারপরে যদি আমি কলমকে পদের বিবেচনায় বলি, যেটা কোন পদ, তাহলে কলম একটা বিশেষ্য শব্দ বা নাউন। এবার কি বুঝছো? একটা শব্দকে চাইলে তুমি কতগুলো অ্যাঙ্গেল থেকে কিভাবে কিভাবে ভাঙতে পারো, ব্যাখ্যা করতে পারো, চিন্তা করতে পারো। ইউ হ্যাভ এ লট অফ চান্সেস। তুমি বিভিন্ন ভাবে কলমকে চাইলে কি করতে পারো, ব্যাখ্যা করে নিতে পারো, দেখতে পারো। কথা কি বুঝাতে পারছি? তো নর্মালি শব্দের শ্রেণী বিভাগ এই 3টে অ্যাঙ্গেল থেকেই হয়। এরপরে আমরা আরেকটা করি এখন নতুন গ্রামার অনুযায়ী, সেটা হচ্ছে তোমার পদ বিবেচনায়। অর্থাৎ এই যে এটা আধুনিক ব্যাকরণে পদ বিবেচনা শব্দকে 8 ভাগে ভাগ করা হয়েছে, সেটা তোমাকে দেখাবো আমি। এখন তোমরা এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো, নিজে নিজে বলো, বললে ভাই শুনতে পাবো, মনের মনের দিক থেকে মনের যোগাযোগ হয়ে যাবে, টেলিপ্যাথি, তাই না? হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এখন আসো বাকি অংশটা নিয়ে একটু কথা বলি, খুব খেয়াল। আমরা এই উৎস, গঠন, অর্থ সবগুলোই পড়বো আজকে। আর আধুনিক ব্যাকরণে পদ বিবেচনা শব্দকে 8 ভাগে কেমনে ভাগ করছে? আগে তো পদ বিবেচনায় ভাগ করা হইতো 5 ভাগে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। আর 8 ভাগে মানে হচ্ছে তোমাদের বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী, যেটাকে তুমি ইংরেজিতে পড়ছো পার্টস অফ স্পিচ হিসেবে। সেই পার্টস অফ স্পিচের দিক থেকে বাংলাতে এখন হিসাব করা হয় 8 প্রকার। সেই 8 প্রকার কি কি কিভাবে, সেটার ইন ডিটেইল তোমাদের বাংলার পরবর্তী লেকচারগুলোতে ভাই আলোচনা করে দেব, খুব বিস্তারিত। তবে আজকে শুধু তার সাথে পরিচয় তুমি একটু হবা, ওকে? তো চলো আমরা এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, দেখো আমি ইংরেজি গুলো লিখে দিই, তাহলে বাংলা তোমার বুঝতে সুবিধা হবে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। অ্যাডভার্ব,
preposition, conjunction, interjection। এখন এগুলোকে বাংলায় কি বলে আজকে শুধু নাম জেনে রাখবা, বাকি হিসাব যেদিন আমরা আবার এখানে আসব, মানে ডিটেইল পড়ার দিন, সেদিন আবার বাকি হিসাব তোমাদের সাথে করব ইনশাআল্লাহ। এই নাউন মানে হচ্ছে বিশেষ্য, প্রোনাউন মানে হচ্ছে সর্বনাম, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, অ্যাডভার্ব মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন মানে হচ্ছে অনুসর্গ, এটাকে পদান্বয় অব্যয় বলে, কনজাংশন মানে হচ্ছে যোজক, ইন্টারজেকশন মানে হচ্ছে আবেগ। আশা করি এবার বাংলাগুলোর সাথে ইংরেজিগুলোকে রিলেট করতে পারবা, মিলিয়ে পড়তে পারবা, তোমার আর কোনো সমস্যা হবে না, হওয়ার কথা না, তাই না? এখন আসো আমরা পরবর্তী অংশে চলে যাই। এটা নিয়ে তোমাদের সাথে বলেছি মাস্টার ক্লাসের শেষ পর্বগুলোতে বিস্তারিত আলোচনা হবে চ্যাপ্টার ওয়াইজ, যেমনটা তোমাদের লেকচার সাজানো আছে, লেকচার যে প্ল্যানটা আছে ওই প্ল্যানে দেখবা যেখানে ব্যাকরণের শব্দ শ্রেণী ওইগুলো ওখানে গেলে ভাইয়া বিস্তারিত আলোচনা করে দেবো। আমরা শুরু থেকে যাচ্ছি। তো শ্রেণী বিভাগটা তোমাকে দেখাই দিলাম, কিভাবে উচ্ছেদ বিবেচনায় 5, কিভাবে গঠনের বিবেচনায় 2, কিভাবে অর্থের বিবেচনায় 3। এখন কথা হচ্ছে ভাইয়া নতুন ব্যাকরণে 9-10 যে এখন নতুন ব্যাকরণটা আমরা যেটার কথা বলছি, এখানে অর্ধ তৎসম বলতে কোনো কিছু রাখে নাই, এখানে 4টা বলছে, তৎসম, তদ্ভব, দেশি বিদেশি। খুব ভালো একটা লজিক। আমরা কি 4টা পড়বো না 5টা পড়বো? পড়বার সময় আমরা 5টাই পড়বো। আর যদি শ্রেণী বিভাগ জিজ্ঞাসা করে তাহলে মুশকিল, কারণ ইন্টারভিউ বইগুলোতে 5টাই বলা আছে, 9-10 নতুন ব্যাকরণ এখন 4টা বলছে। আমার মনে হয় শ্রেণী বিভাগ আসবে না, আমার মনে হয় আসবে না শ্রেণী বিভাগ কোনোভাবেই, কারণ এগুলো বিতর্কিত তথ্য, এগুলো থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রশ্ন করবেন না, অন্যভাবে করলে করতে পারেন। তো চলো এবার আমরা ডিটেইলে চলে যাই। দেখো তৎসম শব্দ, এগুলো উৎসের বিচারে যে শ্রেণী বিভাগগুলো আছে সেগুলো। এখন তৎ শব্দের অর্থ কি খুব খেয়াল করবা। এই তৎ শব্দের অর্থ হচ্ছে তার, আর সম শব্দের অর্থ হচ্ছে গিয়ে সমান, তার সমান। আচ্ছা, এখন এই তার সমান মানে হচ্ছে সংস্কৃতের সমান। এখন সংস্কৃতের সমান বলতে আসলে কি বোঝায়? সংস্কৃতের সমান মানে কি? ধরো তোমার কাছে 10 টাকা আছে, আমার কাছেও 10 টাকা আছে, বুঝতে পারছো? তোমার কাছে সব মিলে আছে 10 টাকা, আমার কাছেও সব মিলে আছে 10 টাকা। তাহলে ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি যদি হিসাব করি, তোমার এবং আমার অর্থনৈতিক সামর্থ্য সমান। মানে তুমিও 10 টাকার মালিক, আমিও 10 টাকার মালিক। তো তৎসম মানে সংস্কৃতের সমান, অর্থাৎ সংস্কৃত শব্দগুলোই তৎসম শব্দ। আমাদের ভাষায় যে সকল শব্দ সংস্কৃত থেকে হুবহু ঢুকে পড়ছে সেগুলোই তৎসম। এখন কেমনে ঢুকে পড়লো? প্রশ্ন হচ্ছে পর্তুগিজ কেমনে ঢুকে পড়ছে, একটু হিসাব করো। পর্তুগালের মানুষ আমাদের এখানে আসছিল, ইন্ডিয়াতে ইউরোপিয়ানরা, পর্তুগিজ আসছিল সবার আগে, সেই সূত্রে ওই শব্দগুলোর সাথে আমাদের একটা ওঠা বসা হয়েছে। তারা যেহেতু এখানে দীর্ঘদিন থাকছে, তারা এখানে আমাদের সাথে যোগাযোগ করছে, ওঠা বসা করছে, সেই সূত্রে তাদের শব্দ আমাদের ভাষায় ঢুকছে, এটাই তো কথা। তো প্রাগৈতিহাসিক কাল থেকেই তো আমাদের পূর্বপুরুষরা এখানে বসবাস করে। আর প্রাচীন ভারতীয় আর্য ভাষা যেটা পরবর্তীতে সংস্কৃত হয়েছে, যেটা বৈদিক ভাষা হয়েছে, তার সাথে আমাদের সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক। কারণ আমাদের পূর্বপুরুষ সব হিন্দু এবং বৌদ্ধ ছিল। আমাদের বাঙালিদের পূর্বপুরুষ তার আরব থেকে আসে নাই, এখানকার ছিল, ঠিক কিনা বলো? তো সেই জায়গা থেকে যদি আমরা ধরি তাহলে হিসাব করলে একটু বুঝতে পারবা যে প্রাচীন বাংলায় যে সহাবস্থান ছিল একটা সময়, মধ্যযুগে আবার মুসলমানের সাথে হিন্দুদের সহাবস্থান ছিল। কারণ বাংলায় তো ইসলাম আসছে 1204 সালের পরে, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির নবদ্বীপ বিজয়ের মাধ্যমে, তাই না? বাংলা বিজয় আর কি, নবদ্বীপ যখন দখল করছেন লক্ষণ সেনের হাত থেকে। তার আগে বিভিন্ন জায়গায় একটু একটু করে ইসলাম ছড়াইছে, এরপরে ছড়াইছে একটু ব্যাপকভাবে। তো হিসাব যদি করো, এই অঞ্চলে ইসলামের বয়স 1000 বছরের খুব যে বেশি তা তো বলা যাচ্ছে না। আর পৃথিবীতেই তো 1400 বছরের হিসাব কিতাব।
তাহলে সব মিলে আমাদের পূর্বপুরুষ যারা ছিল, মুসলমান পূর্বপুরুষ ধর্মান্তরিত হওয়ার পরে তাদের পূর্বপুরুষরা ছিল হিন্দু, বা মুসলমানরা যখন ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়ে গেছে তখন তাদের সাথে সংস্কৃত বা হিন্দুদের একটা সহাবস্থান বা তোমার হচ্ছে পাশাপাশি সামাজিক অবস্থান ছিল। সেই সূত্রে এগুলো একটা আদান প্রদান হয়েছে। আর আমরা মুসলমান হয়ে যাওয়ার সূত্রেই আরবি ফার্সি শব্দগুলো আমাদের ভাষায় ঢুকে পড়ছে। ভাষাকে তো তুমি বাউন্ডারি দিয়ে ঠেকাইতে পারবে না, যে তুমি আইসো না তুমি যাও না, এমন কিছু হবে না। ভাষা বহমান নদীর জলের মতো বইতেই থাকে। তো বইতে বইতে এক ভাষার শব্দ আরেক ভাষায় ঢুকে পড়ে। আমরা যখন ইংরেজি শব্দ ব্যবহার করি, কেউ কেউ জোর করে নিয়ে আসছে, অটো আসছে। ওই যে সেলফি কথাটা ব্যবহার করি, সেলফি কথাটা আমার যতদূর মনে পড়ে আজকে থেকে 10-12 বছর আগে আমি শুনিনি। অর্থাৎ এটা ভাষার মধ্যে ঢুকছে বলতে পারো 7-8 সালের পরে অলমোস্ট। এর আগে 10-12-15 বছর আগে সেলফি শব্দটা আমাদের এলাকায় ওইভাবে ব্যবহার হইতো না। সেলফ আর ফটো মিলে যে সেলফিটা হইলো, বুঝাইতে পারছি কথাটা? তো এই হচ্ছে ভাষার ধর্ম। তো এই সূত্রে সংস্কৃত বা তৎসম শব্দগুলো বাংলার ভিতরে ঢুকছে। একটু খেয়াল করে দেখো, সংস্কৃত ভাষা থেকে সোজা সোজে আসছে, কোনো কথা নেই। এগুলো কোনগুলো? চন্দ্র, সূর্য, গৃহিণী, বৃষ্টি, নিমন্ত্রণ, প্রাণ, সত্য, কৃষ্ণ, কর্মকার ইত্যাদি। এখন কথা হচ্ছে এগুলো চিনবো কিভাবে? ভাই একটা চেনার উপায় বলে দিব, একদম খুব কাজে লাগবে, একটু দেখো। চেনার উপায়, চেনার উপায়ের ক্ষেত্রে তুমি বানান দেখে চিনবা। তৎসম শব্দ চিনবার অনেকগুলো তোমার টুলস আছে, তার মধ্যে বানান দেখে চিনবা। যদি কোনো শব্দের বানানে দেখো, যদি কোন শব্দের বানানে মূর্ধন্য, মূর্ধন্য ষ, রি, রিকার, এটা রিকার, আমি একটু ক্লিয়ার করে দিই রিকারটা, রিকার, তারপরে র যোগ মূর্ধন্য, তারপরে শুধু শুধু মূর্ধন্য দিয়ে দিছি না, র যোগ মূর্ধন্য, তারপরে এই জ ফলা, তারপরে র ফলা। যদি জফলা বা রফলা শব্দের ব্যবহার দেখো, ঠিক আছে? যদি কোনো শব্দের বাংলা তুমি দেখো মূর্ধন্য, মূর্ধন্য স, তারপরে রি, রিকার, রযোগ মূর্ধন্য, তারপরে তোমার হচ্ছে রফলা, তারপরে হচ্ছে জফলা। এই জাতীয় জিনিসগুলো যদি তুমি ব্যবহার করতে দেখো, রফলা কি বলে, জফলা, রফলা, এগুলা যদি ব্যবহার দেখো ইত্যাদি থাকে, তবে শব্দটি তৎসম হয়। আচ্ছা, একটু আমার একটু টুলটা একটু বুঝো। আমি কিন্তু বলি নাই যে এর বাইরে তৎসম শব্দ হয় না, এটা বলি নাই। বলছি এগুলো যদি থাকে তাহলে শব্দটা অবশ্যই কি হবে? তৎসম হবে। এর বাইরে মূর্ধন্য থাকলে তৎসম হয়, দন্তন্য থাকলেও হতে পারে, হতে পারে। তবে মনে রাখবা, মূর্ধন্য থাকলে সেটা তৎসম না হয় আর উপায় নেই। দন্তন্য তৎসমের ভিতরেও আছে, তৎসমের বাইরেও আছে, কিন্তু মূর্ধন্য কেবল তৎসম শব্দ হয়। এবার মূর্ধন্য স, এটা কেবল তৎসম শব্দ হয়। তাহলে কোন শব্দে তুমি মূর্ধন্য স দেখছো মানে মানুষ, এটা তৎসম শব্দ। আর দন্ত স, তালব্য স তৎসমের ভিতরেও হয়, তৎসমের বাইরেও হয়, কোনো অসুবিধা নেই। বাট মূর্ধন্য স থাকলে তুমি বুঝে নিতে হবে এটা তৎসম বা সংস্কৃত ছাড়া অন্য কিছু হওয়ার কোনো চান্স নাই, হবে না। এটাই ফাইনাল, এটাই ফাইনাল, এটাই ফাইনাল। বুঝাইতে পারছি জিনিসটা? তাহলে আশা করি জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে, তোমার আর কোনো সমস্যা নাই। এখন উদাহরণ একটু দেখো, আসলে উদাহরণ দেখাই দিই। ধরো তুমি মূর্ধন্য দেখলা, তুমি দেখলা হচ্ছে মরণ, এর পরে মূর্ধন্য দুইটা হয়ে গেল এক জায়গায়। এরপরে ধরো বললাম যে তুমি কত পাষাণ, তুমি আমার কথা বুঝো না, তোমাকে এতদিন ধরে বোঝাচ্ছি আমি তোমার ভালোবাসি, তুমি বাদটাই দেও না, রাইট? পাষাণ। তারপরে ধরো এখানে ঋ দিয়ে বললাম তুমি তো আমাকে ঋণী করে ফেললে, আমরা অনেক সময় বলি, অবশ্যই তৎসম শব্দ। রিকার দিয়ে বললাম যে কৃষক, অবশ্যই তৎসম শব্দ। তারপরে মরণ, কারণ, একই রকম, তবে মনে রেখো ধরন শব্দটা ব্যতিক্রম, দন্তন্য কিন্তু তৎসম শব্দ। তারপরে জফলা, জফলা দিয়ে মনে করো বললাম হচ্ছে অন্যায়, তৎসম শব্দ। রফলা, রফলা দিয়ে বললাম হচ্ছে গ্রাম, তৎসম শব্দ। এখন আবার ভাইবো না যে ইনস্টাগ্রাম যেটা, ওটাও বুঝি তৎসম হবে। এটা যদি না বুঝো ভাই, আমি আর কি করব বলো? ইনস্টাগ্রাম তো তৎসম হওয়ার সুযোগ নেই, তোমাকে ধরে নিতে হবে, বুঝতে হবে যে এটা অবশ্যই একটা ইংরেজি শব্দ। এই গ্রাম মানে ভিলেজ, ওই অর্থে বলছি। তাহলে তৎসম শব্দ চিনবার কিছু উপায় আমরা একটা বেসিক
একটা লেভেল আমরা বুঝতে পারলাম যে লক্ষণ টক্ষণ দেখলে বুঝবো, এর বাইরে তৎসম নাই সেটা বলিনি। যেমন ধরো ভবন, কোন রকমের এখানে লক্ষণই নাই, কিন্তু ভবন শব্দটা তৎসম শব্দ। এখানে না হয় কৃষ্ণ আছে, এখানে রেফ আছে, ও রেফ থাকলেও হয়, যেমন বর্ষা রেফ থাকলেও হয়। হ্যাঁ, তারপরে যেমন এখানে জফলা আছে, মূর্ধন্য আছে, মূর্ধন্য আছে, মূর্ধন্য স আছে, রিকা, তারপরে এখানে রফলা আছে। হ্যাঁ, তো এখানে যেমন তোমার যুক্ত ব্যঞ্জনের রফলা আছে। তো এই বিভিন্ন ক্যাটাগরি দেখে আমরা এখান থেকে আইডেন্টিফাই করে ফেলবো কোন শব্দগুলো তৎসম এবং কিভাবে তৎসম। আশা করি এগুলো নিয়ে তোমার আর সমস্যা হওয়ার কথা নয়। তাহলে বুঝছো তৎসম মানে কি? সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি আসছে, কোনো পরিবর্তন হয় নাই। আর যদি অল্প পরিবর্তন হয়ে থাকে, অর্থাৎ ধরো অর্ধেকটা চেঞ্জ হয়ে গেছে, আগের রূপের সাথে সামান্য মিলে, এমন হলে তারা বলবো অর্ধ তৎসম। বুঝতে পারো নাই? মানে সংস্কৃত ভাষাতেও বলে নিমন্ত্রণ, আমাদের ভাষাতেও বলে নিমন্ত্রণ, তাই তো সমান। ওখানে যেমন ছিল এখানে তাই আছে। কিন্তু যদি এমন হয় ওখানে বলছে নিমন্ত্রণ আর আমার ভাষায় ঢুকে এটা হয়ে গেছে নেমন্তন্ন, কোথায় নিমন্ত্রণ আর কোথায় নেমন্তন্ন? তো নিমন্ত্রণ নেমন্তন্ন হয়ে গেছে, কৃষ্ণ কেষ্ট হয়ে গেছে, দুর্গা দুর্গা হয়ে গেছে, ধর্ম ধম্ম হয়ে গেছে। যদি 50% মিলে তবে পরিবর্তিত হয়েছে, এমন হলে তখন তাকে বলে অর্ধ তৎসম শব্দ। বুঝতে পারছো? মানে 50% মিলে, এখানে 100% মিলে, এই যে অর্ধ তৎসম। যেসব শব্দ সংস্কৃত থেকে অল্প পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে তাদের অর্ধ তৎসম শব্দ বলে। এখন দেখো, অল্প পরিবর্তিত হয়ে আমি বলি হচ্ছে 50% পরিবর্তিত হয়েছে, আর ওইটা কোনো পরিবর্তিতই হয় নাই। তৎসম মানে হচ্ছে তোমার 0% চেঞ্জ, যা ছিল আগের মতোই আছে। আর এটা হলো তোমার 50% হয়েছে। আর তদ্ভব যেটা, এটা কোনো আওয়াজ নাই, এটা 100% হয়েছে, এটা একেবারে নতুন হয়ে গেছে, এটা হয়ে গেছে তদ্ভব। চলো সেই ব্যাখ্যাগুলো একটু দিই আমরা। তৎসমানে 0% কোনো চেঞ্জ নাই, আর অর্ধ তৎসমানে কিভাবে 50% এর পরিবর্তন, সেই জিনিসগুলো চলো তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। রেডি? অর্ধ মানে অর্ধেক, অর্ধেক তৎসম, লাইক এ মারমেড, জলপরি। কেউ দেখছে কিনা আমি জানি না, তো অনেক জায়গায় অনেক রকমের মিথ আছে জলপরীকে নিয়ে। কেউ বলে দেখছে, কেউ বলে নাকি বিয়েও করছে। আমি তো একজনের কাহিনী শুনলাম যে এবারে নাকি জিন বিয়ে করছিল। বুঝতে পারছো? তো জিনও বিয়ে করা যায়, হ্যাঁ, এই কাহিনীও শুনছি, তবে আদৌ সত্য কি মিথ্যা সেটা তো জানি না, তাই না? তো আসো বিষয়গুলোকে পরিষ্কার করি। দেখো, কৃষ্ণ যে শব্দটা হিন্দুদের ধর্মীয় পরিভাষা, এটা হয়ে গেছে কেষ্ট। কেষ্ট ঠাকুর বলে না? তোমরা পুরাতন ভৃত্য কবিতারা যদি পড়ো, রবীন্দ্রনাথের চিত্রকাব্য গ্রন্থে আছে, যা কিছু হারায় গিন্নি বলে, কেষ্টা বেটাই চোর, পুরাতন ভৃত্যের মধ্যে পাবা। তো কেষ্ট থেকে আবার কেষ্টাও হয়েছে অবজ্ঞা অর্থে। এরপরে ক্ষুধা কথাটা হয়েছে খিদে, গৃহিণী হয়ে গেছে গিন্নি, চন্দ্র হয়ে গেছে চন্দর অথবা চন্দ, জ্যোৎস্না হয়ে গেছে জ্যোৎস্না, শব্দটা মূলত এটা জ্যোৎস্না হয়ে গেছে জ্যোৎস্না। এমনকি এই শব্দটা হুমায়ুন আহমেদের একটা বইয়ের শিরোনামও আছে, জ্যোৎস্না ও জননীর গল্প। একটা বই আছে জ্যোৎস্না ও জননীর গল্প। যদিও হুমায়ুন আজাদ নামের আরেকজন বলছেন যে ভদ্র পরিবেশে, শিষ্ট পরিবেশে বা ভদ্র পরিবেশে বা মার্জিত পরিবেশে অর্ধ তৎসম শব্দ যেটা, এটার ব্যবহার উচিত না। উচিত না মানে হচ্ছে, কেউ যদি তোমার হচ্ছে ধরো তুমি সেনা বাহিনীতে কোনো বিয়ের অনুষ্ঠানে গেছো, এখন সেখানে সব হাই প্রোফাইল মানুষ আসছে, ওখানে তারা হচ্ছে ইনভাইটেড, তুমি সেখানে গিয়ে ধরো কথায় কথায় বললা যে আমার নেমন্তন্ন করছে, অথবা ধরো তুমি বললা যে সে তো উমুকের গিন্নি, অথবা ধরো তুমি বললা হচ্ছে কেষ্ট, এরকম করে, বা মিত্রকে যদি মিত্তির বলো বা বৈষ্ণবকে যদি বৈষ্ণব বলো, হতে পারে সেখানে অনেকে মনে করবে যে তুমি আসলে ইউ আর নট ওয়েল কালচার্ড, মনে করতে পারে মানুষ। কেউ মনে করলে তো সেটা দোষের কিছু না, মনে করতেই পারে। যদিও কাউকে কেউ বৈষ্ণবের জায়গায় বৈষ্ণব বললে, নিমন্ত্রণের জায়গায় নেমন্তন্ন বললে আসলে এটা খুব খারাপ কিছু না। তারপর হুমায়ুন আজাদ বলছে যে মার্জিত পরিবেশে এই শব্দগুলোর ব্যবহার কাম্য নয়। অর্থাৎ তুমি শ্রাদ্ধকে শ্রাদ্ধ বলে ফেললে এটা কিন্তু চোখে লাগে, কানেও কিন্তু লাগে এটা। তো এই জন্যই বলছে যে হয়তো যেটা বলা উচিত না। তারপরে দেখো জ্যোৎস্না, জ্যোৎস্না, নিমন্ত্রণ, নেমন্তন্ন, পত্র, পত্তর, পুরোহিত, পুরুত, প্রীতি, পিরিতি। এখন পুরোহিত কথাটা তুমি তো ব্যবহার শুনেছো, মোল্লা পুরুত এর সকল দোয়ারে লাগাইছে তালা। কোন কবিতার লাইন যেন? মানুষ, মোল্লা পুরুত, পুরুত মানে পুরোহিত, প্রীতি শব্দটা পিরিতি,
অ্যাভেলেবল ব্যবহার করছো। কেন প্রীতি বাড়াইলারে বন্ধু ছেড়ে যাইবা যদি, প্রীতি। বৈষ্ণব, বৈষ্ণব, রাধা বৈষ্ণবের বউ তো একেবারে চিড়ে খাচ্ছে। কোন গল্পের লাইন যেন? গল্পের নাম হচ্ছে আম আটির ভেপু। তারপরে মহোৎসব, মৎসব অ্যাভেলেবল ব্যবহার আছে, কলকাতার সিনেমা এবং সিরিয়াল গুলোতে দেখবা। এরপরে মিত্র, মিত্র কথাটা হচ্ছে মিত্তির। এই মিত্তিরের ব্যবহার তুমি পড়েছো হচ্ছে বিলাসী গল্পে। নারদের মিত্তির বলে তার যে আর কোনো সম্মান রইল না, অর্থাৎ বংশের মর্যাদা দেখাইছে, ভাব নিছে। সূর্য, সুরুজ অ্যাভেলেবল ব্যবহার আছে। সুরুজ, সরুজ না সুরুজ, এটার ব্যবহার আছে সুরুজ। কথা বুঝছো? সুরুজ। আচ্ছা, তারপরে শ্রাদ্ধ, শ্রাদ্ধ, যার কথা একটু আগে তোমাদের বলেছি। সেগুলো নিয়ে আশা করি তোমার কোনো কনফিউশন হওয়ার কথা না, তুমি এগুলো করতে পারবা। এখন আসো তদ্ভব। তদ্ভবের মধ্যে দেখো তো তিনটা পার্ট হইছে। আমরা এখানে বলেছি তৎসম, এখানে বলেছি প্রাকৃত, এখানে বলেছি তদ্ভব। এখন তুমি হয়তো প্রশ্ন করতে পারো, ভাইয়া কিছুক্ষণ আগে আমরা তৎসমের যে পরের স্টেপ সেটাকে বলেছিলাম অর্ধ তৎসম। এই যে দেখো, তৎসমের পরে যেটা হয়, কৃষ্ণটা কেষ্ট হয়ে গেলে কৃষ্ণ তৎসম, এটা অর্ধ তৎসম। ভাইয়া কিন্তু এখানে তো বলছেন কৃষ্ণর পরে কাহ্ন বা কেষ্ট যেটাই বলেন না কেন, এটাতে বইলা বলছেন প্রাকৃত। তো তৎসমের পরে তো অর্ধ তৎসম হওয়ার কথা, প্রাকৃত কি করে হইলো? এটার দুইটা ব্যাখ্যা ভালো মতো দেখো। এক, দেখো কৃষ্ণটা কেষ্ট হওয়ার সময় প্রাকৃত ছিল, এখানে দেখো কাহ্ন হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, দেখো তৎসমের পাশাপাশি আমাদের ভাষায় অর্ধ তৎসম গুলো প্রচলিত। খেয়াল করে দেখো, তৎসম গুলোও আছে, অর্ধ তৎসম গুলোও আছে। ইনফ্যাক্ট পুরোহিত থেকে শ্রাদ্ধ এগুলোও আছে, পুরোহিত থেকে শ্রাদ্ধ এগুলোও আছে। কারা বলে এগুলো? সাধারণ মানুষেরা বলে। যারা গ্রামের অল্প শিক্ষিত মানুষ, সাধারণ মানুষ যারা, তারা হচ্ছে এগুলো বলে। শিক্ষিত মানুষরাও বলে, সেটা আলাদা বিষয়, তবে আছে। অর্থাৎ অর্ধ তৎসম গুলো আমাদের ভাষায় স্টিল দেখো এক্সিস্ট করে। তুমি বা আমি কেউ না কেউ এগুলো কম অথবা বেশি ব্যবহার করি। ইনফ্যাক্ট আমি নিজে জ্যোৎস্না বলি, এটা বলি, কখনো কখনো গিন্নি বলি। খিদেটা আমরা, খিদে শব্দটা সবাই ব্যবহার করি, সবাই, এর বাইরে কেউ না। সুরুজ মেয়ে মানুষের নামই হয়। তারপরে পিরিতি তো, বাবারে বাবা, পিরিতি তো ব্যাপক চলাচলে। হ্যাঁ, আমার লাগে পিরিত করতে আইসো, আলগা পিরিত দেখাইবা না। ওটা কই থেকে গেছে? প্রীতি থেকেই তো গেছে। সেগুলো আমাদের ভাষায় ভয়ঙ্কর ভাবে এক্সিস্ট করে। কিন্তু এগুলো আছে কিনা দেখো তো। কান্ধ নাই, আমরা ব্যবহার করি না। তারপরে চান্দ, হথ্য, গা, সিথা, তারপরে তোমার হচ্ছে বাড়ি, এই যে এটা দিয়ে বলি না আমরা। তারপরে পাও, চম্মার, মা, গৃহ, এগুলো বলি কি? বলি না। এর মানে দাঁড়ালো কি? দাঁড়ালো এগুলো আমাদের ভাষায় এখন আর নাই। এখন আসো এই ব্যাখ্যাটাকে ক্লিয়ার করি। মনে রাখো, এই প্রাকৃত শব্দটার অর্থ কি? এই প্রাকৃত শব্দটার অর্থ হচ্ছে স্বাভাবিক। প্রাকৃত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্বাভাবিক। এখন আমাদের ভাষায় প্রাকৃত হওয়ার জন্য তাকে দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে। এক, সে স্বাভাবিক মানে হচ্ছে সে বিকৃত হয়ে যাবে মানুষের মুখে, এবং দুই, সে হচ্ছে হারিয়ে যাবে। সে তো প্রথমত বিকৃত হবে, সে হারিয়ে যাবে। প্রাকৃত কথার অর্থ হচ্ছে স্বাভাবিক। হ্যাঁ, প্রাকৃত কথার অর্থ কি? স্বাভাবিক। কিন্তু প্রাকৃতের বৈশিষ্ট্য যদি তুমি বিবেচনা করো, তাহলে দেখবা প্রাকৃত মানে দাঁড়াইছে বিকৃত হয়ে হারিয়ে যাওয়া। বিকৃত হয়ে হারিয়ে যাওয়া। তাহলে খুব সিম্পলি যদি আমরা এই ব্যাখ্যাটাকে তোমাকে এখান থেকে যদি ব্যাখ্যাটাকে দিয়ে দিই, প্রাকৃতের ফুল ব্যাখ্যা যদি তোমাকে দিই, তাহলে কথার এখানে কি দাঁড়ায় একটু হিসাব করে দেখো তো। দাঁড়াবে হচ্ছে আমাদের ভাষার যে শব্দগুলো বিকৃত হয়ে এখন আমাদের ভাষা থেকে হারিয়ে গেছে, আমরা আর ব্যবহার করি না, সেগুলো প্রাকৃত। আসো সিম্পল একটা এক্সাম্পলটা নিই। হুমায়ুন আজাদের বই, বইয়ের নাম কত নদী সরোবর, যার একটা অংশ তোমরা সবাই পড়ছো ক্লাস 8 এর বইতে। লেখাটার নাম বাংলা ভাষার জন্ম কথা। মনে করে দেখো, ক্লাস 8 এর বাংলা ফার্স্ট পেপার বইতে বাংলা ভাষার জন্ম কথা। ওখানে কি পড়ছিলা? ওখানে হুমায়ুন আজাদ বলছিল যে বেদের যে মন্ত্রগুলো আছে, হিন্দুদের ধর্মের একটা গ্রন্থ, হিন্দুদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে কি? বেদ। এই বেদের যে শ্লোক, মানে যে ছন্দ ভার্স গুলো আছে, এই বেদের শ্লোক গুলোকে সাধারণ মানুষ পবিত্র মনে করে মুখস্থ করত। আমরা যেমন আমাদের ধর্মীয় জিনিসগুলোকে, কোরআন এবং হাদিসের বাণীগুলোকে মুখস্থ করি, ঠিক হিন্দুরা তাদের যে বেদ আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, 4টা বেদ আছে ওদের।
তারা বেদের যে ভার্স বা শ্লোক গুলো আছে এগুলোকে তারা কি করতো, মুখস্থ করতো। তো মুখস্থ করার সময় যেটা হইতো, ধরো বেদে আছে কৃষ্ণ, বেদে আছে চর্মকার, এই শব্দগুলোকে হুবহু প্রপার তোমার আইকনিক ভাবে উচ্চারণ করতে না পাইরা ওরা নিজের মতো করে বানায় ফেলাইতো, এরকম কাহ্ন গিয় চম্মার এরকম বানায় ফেলাইতো। তো এই যে কঠিন শব্দগুলোকে মডিফাই করে সাধারণ মানুষ তাদের উপযোগী করে মুখস্থ করত, এটাই হচ্ছে প্রাকৃত, যেটা হারায় গিয়া পরবর্তীতে তদ্ভব বা খাঁটি বাংলা শব্দের জন্ম হয়েছে। বুঝতে এবার ব্যাখ্যাটা? স্টিল অনেকে যার বাড়ি বরিশাল অনেক পড়াশোনা করার পরেও দেখবে তোমার বন্যার ইংরেজি ফ্লাড বলতে পারে না, ফ্ল্যাট বলে, ব্লাড না বলে ব্যালাট বলে, এবং অনেকক্ষণ ধরে শুদ্ধ বাংলা বলতে বলতে একটা সময় যায় বলেই ফেলবে, করতে ওইবে, ওইবে বললেই বুঝবা মোর বাড়ি বরিশাল। বুঝছো কথাটা? আঞ্চলিকতার দোষ সবার আছে, আমারও আছে। আমি তোমার বরিশাল দিয়ে বুঝাই দিলাম, বরিশালের লোক আবার আমার উপরে বদুয়া দিও না, ঠিক আছে? তো তাহলে প্রাকৃতটা কেন হয়েছে বুঝাতে পারছি? প্রাকৃত মানে হচ্ছে তৎসম বা অন্য যে বিদেশি শব্দগুলো আছে এক সময় এগুলোকে কঠিন হওয়ার কারণে সাধারণ মানুষ ভাইঙ্গা নিজের মতো করছে, সেটা এখন হারাইছে। তো এই প্রাকৃত মানে হচ্ছে সোজা কথা যদি বলি বিকৃত হয়ে হারিয়ে হারিয়ে যাবে এবং আরেকটা নতুন শব্দের জন্ম দিয়ে দিবে। এই যে এই বৈশিষ্ট্যগুলো মেনটেন করলে তাকে প্রাকৃত বলে। এখন যেহেতু এরা এখন পর্যন্ত কেষ্টটা আমাদের ভাষায় রয়ে গেছে, যদি এটা আরেক ধাপ যায় এবং নিজে হারায়া যায়, বুঝতেছো? বা ধরো হচ্ছে এখানে গৃহিণীটা গিন্নি হয়ে আমাদের ভাষায় আটকে আছে, তো গৃহিণীটা গিন্নি আটকে আছে, আরেকটা ধরো মনে করো গিনি ধরো, তো গিনি বা গিনি এরকম কিছু একটা যদি তৈরি হয়ে নিজে হারিয়ে যায় পাশ থেকে, তারা যদি আর খুঁজে না পাও, তখন তুমি তারা কি বলতে পারবা? প্রাকৃত বলতে পারবা। প্রাকৃতের ব্যাখ্যা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এখন আসো তদ্ভব শব্দকে কেন খাঁটি বাংলা শব্দ বলে, ভাই তার কি ব্যাখ্যা? এইটার আরেক নাম কি? খাঁটি বাংলা শব্দ। এখন জানি অনেকে খুব মন খারাপ করে ফেলবা, মনে মনে বলবো ভাইয়া খাঁটি বাংলা মানে তো এটা হওয়ার কথা দেশি শব্দ। তো আমার দেশি শব্দ কি খাঁটি বাংলা না? কোথাকার কোন তদ্ভব এটা খাঁটি বাংলা হয়ে গেল? দেশি শব্দ খাঁটি বাংলা না। আসলে বোঝাচ্ছি কেন। বাংলা ভাষার তুমি যদি শব্দের পার্সেন্টেজ হিসাব করো, সবচেয়ে বেশি আমাদের ভাষায় তদ্ভব শব্দটা ব্যবহার হয়। তোমার মনে হইতে পারে ভাইয়া তৎসম আর তদ্ভব ওখান থেকে এটা আসছে তার সমান না। কিছু কিছু শব্দ আছে বিদেশি শব্দ, তারপরে সেটা তৎসম হয়ে প্রাকৃত হয়ে বাংলা হয়েছে। তো তৎসম হিসেবে এখন আর সেটা নাই, কিন্তু তদ্ভব বা খাঁটি বাংলা হিসাবে আছে। তাই এটার থেকে এটার সংখ্যা বেশি, এটা 44, এটা 52। তৎসম 44 আর তদ্ভব 52, আর বাকি 4-5% হচ্ছে বাকি সবগুলো। সেটা কিরকম একটা উদাহরণ দিয়ে বুঝাই তোমার, দেখো। একটা বিদেশি শব্দ তুর্কি ভাষার শব্দ আছে তিগির, এটা তুর্কি, হ্যাঁ। তিগির শব্দটা হচ্ছে তুরস্কের শব্দ। এটা তৎসম শব্দের ভিতরে ঢুকছে, ঢুকে হয়েছে ঠক্কর, এরপরে প্রাকৃতের মধ্যে আসছে, আয়সা হয়েছে টক্কর, আর এখন এটা হয়ে গেছে ঠাকুর। তাহলে ঠাকুর এখন খাঁটি বাংলা, উৎসমূল তিগির মানে তুর্কি বা বিদেশি, ঠক্কর এখন আর কেউ ব্যবহার করে না। এই ঘটনাটা ঘটার কারণে আমাদের ভাষায় তৎসম আর তদ্ভব শব্দ সমান সমান না, তদ্ভবে কিছু বেশি আছে। এখন সেটা তদ্ভবে কাউন্ট করা হয়, বা তার উৎসমূল বিদেশি শব্দ, তৎসম থেকে সে আসে নাই। এবার কি বুঝতে পারছি কাহিনীটা কেমনে ঘটনা ঘটছে? নিশ্চয়ই বুঝতে পারছো, তাই না? আচ্ছা, চলো আমরা এবার দেশি শব্দকে একটু বুঝবো। তাহলে দেশি শব্দ কোনগুলো? আমরা তো বুঝলাম তদ্ভব মানে খাঁটি বাংলা, তো দেশি কোনগুলো? বাংলাদেশ বিষয়ে বলি, লেকচার 1 তোমাদের পড়াইছি ওখানে মনে করে দেখো। বাঙালি জাতির যে পূর্বপুরুষ আছে, পূর্বপুরুষের মধ্যে বেসিক শ্রেণী হচ্ছে দুইটা, একটা হচ্ছে আর্য, একটা হচ্ছে অনার্য। খেয়াল করো, দেখো তো এখানে কথাটা আছে নাকি? বাংলার আদিম অধিবাসী অনার্যদের ভাষা ও সংস্কৃতির কিছু শব্দ যা আর্যদের প্রভাবে পরিবর্তিত না হয়ে অবিকৃতভাবে বাংলা ভাষায় রক্ষিত হয়েছে, সেসব শব্দ হলো দেশি শব্দ। যেমন ডাব, নেংটি, সেউতে, লাঠি, ঘুমটা, ডিঙা, ঢেউ, মই, কুড়ি, তারপরে পেট, চুলা ইত্যাদি। বুঝছো কাহিনীটা? অর্থাৎ এ হলো গিয়া আর্য প্লাস হলো গিয়া অনার্য সমান সমান কি জাতি? বাঙালি জাতি। তো এই অনার্য বলতে
কি মিন করে? অনার্য বলতে মিন করে হচ্ছে দ্রাবিড়, অনার্য বলতে মিন করে হচ্ছে তোমার অস্ট্রিক, অনার্য বলতে মিন করে হচ্ছে তোমার নেগ্রিটো, অনার্য বলতে মিন করে হচ্ছে ভোরচিনীয়। এদের থেকে আবার আরেকটা অনেকগুলো জাতি হয়েছে, তারাও আবার আমাদের পূর্বপুরুষ। যেমন ধরো কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল, গারো। তো এরা অনার্য বলতে এই দ্রাবিড়, অস্ট্রিক, নেগ্রিটো, ভোরচেনীয়, কোল, ভিল, মুন্ডা, সাঁওতাল সবাইকে মিন করে। এই সমস্ত কিছু মিলে হয়েছে বাঙালি। এর মানে বাঙালির মধ্যে এরাও আছে, বাঙালির মধ্যে এরাও আছে। এর মানে অনার্য বলতে এই সবাইকে বোঝাবে। তো আমি তোমার সহজ করে বোঝানোর জন্য এখানে এই পাশে না রেখে এটাকে একসাথে মার্চ করে দিই লেখাটা, তাহলে তোমার আর ভেজাল হবে না যে আমি আসলে কাকে দ্বারা কোনটা বুঝাইছি বা এরা আসলে আলাদা কিনা, তোমার পরে তুমি কনফিউশনে পড়ে যেতে পারো। আমি তোমাকে পাশাপাশি করে দিই। তাহলে দ্রাবিড়, অস্ট্রিক, নেগ্রিটো, ভোরচেনীয়, তারপরে তোমার হচ্ছে যদি কোন পাশে যোগ, এই পাশে যোগ করে দিই না, অনার্য মানে এই সবাইকে মিন করবে সাঁওতাল। তারপরে অনার্য মানে হচ্ছে তোমার কোল, অনার্য মানে হচ্ছে তোমার ভিল জাতি, ভিল, অনার্য মানে ভিল একটা জাতি আছে, এদেরকে মিন করে। অনার্য মানে হচ্ছে মুন্ডা উপজাতি, বাংলাদেশে আছে, নওগাঁ এলাকায় বাস করে, সিলেট এলাকায় বাস করে। এই যে অনার্য জাতিগুলো দেখতেছো না, সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা, গারো আছে, ভোরচিনো, নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, এই সবার ভাষাটাকেই হচ্ছে তোমার দেশি শব্দ বলে। অর্থাৎ বাঙালি জাতির অনার্য পূর্বপুরুষের ভাষা। লিখে দিই, বাঙালি জাতির অনার্য পূর্বপুরুষের ভাষাকে দেশি শব্দ বলে। বাঙালি জাতির অনার্য পূর্বপুরুষের ভাষাকে কি বলে? দেশি শব্দ বলে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখো, অনার্য পূর্বপুরুষকে একটা না অনেকগুলো? অনেকগুলো। এখানে আমি চারটা দেখাইছি, এরপরে সাঁওতালও আছে বলতেছি। তো যেহেতু অনার্য পূর্বপুরুষ বলতে অনেকগুলো, তাহলে দেশি শব্দ বলতে অনেকগুলো ভাষা, দেশি শব্দ বলতে অনেকগুলো ভাষা। অর্থাৎ একাধিক ভাষার শব্দকে একটা পরিচয়ে আমাদের ভাষায় কনস্ট্যান্ট করে ফেলা হচ্ছে, সেটা দেশি। যেমন ধর উদাহরণ দিচ্ছি, কুড়ি, এটা কোল ভাষার শব্দ। আমরা যে 20কে কুড়ি বলি না, এটা কোল ভাষার শব্দ। তো কোলটা আমাদের পূর্বপুরুষ, এই যে কোল। তারপরে পেট, এটা তামিল ভাষার শব্দ, তামিলরা আমাদের পূর্বপুরুষ, কারণ তামিলদের সাথে মুন্ডাদের সম্পর্ক খুব ভালো। অথবা তোমার হচ্ছে তোমরা পালামৌ যদি পড়ে থাকো, হ্যাঁ পালামৌ, পালামৌ লিখছে হচ্ছে তোমার সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়। এই সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বড় ভাই, ক্লাস 9-10-এ পালামৌ ছিল। ওখানে এই কোল জাতিদের কথা আছে, কোল, মুন্ডাদের কথা নাই, কোলদের কথা আছে। তো এরা কারা? এরা হচ্ছে তোমার বিহারের পালামৌ অঞ্চলে বসবাস করে, দেখতে খুব কালো। তো এদের সাথে তামিলদের ক্রস আছে, তো ওখান থেকে এগুলো ঢুকছে, এরা আমাদের পূর্বপুরুষের অংশ। অনেক ক্রস কানেকশন, বুঝতেছো? তারপরে হচ্ছে তোমার মুন্ডারি ভাষার শব্দ হচ্ছে চুলা, মুন্ডারও আমাদের পূর্বপুরুষ। এবারে এরা আমাদের পূর্বপুরুষ। আমাদের মেইন পূর্বপুরুষ হচ্ছে এই যে অস্ট্রিক, আমাদের মেইন পূর্বপুরুষ। আমাদের বডির 60% শব্দ কি বলে উপাদান অস্ট্রিকদের কাছ থেকে নেওয়া। অস্ট্রিকরা মাঝারি উচ্চতার, গায়ের রং বাদামি ফর্সা টাইপের, পুরোপুরি ফর্সা না, চুলের রং, চোখের রং ছিল কালো, বডি ছিল চ্যাপ্টা, নাক সামান্য খাড়া। আমাদের ম্যাক্সিমাম বাঙালির মধ্যে এই বৈশিষ্ট্যগুলো কমন, খেয়াল করে দেখো। আর বাকি 40% আর অনার্যের বাকি সব জায়গা থেকে নেওয়া, শুধু অস্ট্রিকদের কাছ থেকে নেওয়া হচ্ছে 60%। বাঙালি জাতির পূর্বপুরুষের প্রধান ধারা হচ্ছে অস্ট্রিক। অস্ট্রিক কারা? ওরা মূলত আদি অস্ট্রেলীয়। অস্ট্রিক মানে হচ্ছে কারা? যারা আদি অস্ট্রেলীয়, তাদের একটা পরিচয় হচ্ছে অস্ট্রিক। তাহলে দেশি শব্দ সংজ্ঞা ক্লিয়ার হয়ে গেল। আমরা দেশি শব্দ বলে বুঝবো বাঙালি জাতির অনার্য পূর্বপুরুষের ভাষা। এটা বুঝবো কেমনে? খেয়াল করো, এখানে কিছুটা গ্রাম্য ফ্লেভার পাবা, গ্রাম্য গন্ধ এখানে তুমি কিছুটা পাবা। দেখো তো পাও নাকি? ডাব, নেংটি, সেউতি, এগুলো সব
নেংটি তো চিনো কিনা জানি না, আজকাল বাচ্চারা প্যাম্পাস পরে না, ওরকমের জামা যেটা আগে বাঙালির পূর্বপুরুষরা পরতো, তারা তো ধনী ছিল না, ছেলেরা অল্প একটু কাপড় পরতো, এটাকে নেংটি বলে। এরপরে সেউতি, সেউতি হচ্ছে নৌকার পানি সেচার যন্ত্র, এটাকে বলে সেউতি। লাঠি ঘুমটা, ডিঙা চিনো, ডিঙা মানে ছোট নৌকা, ঢেউ বুঝো, মই তো বুঝো লেডার, এটাকে মই বলে, কুড়ি চিনো। তারপরে যেমন ধরো হচ্ছে ঢেকি, এই ঢেকি কই থাকে? ঢেকি থাকে হচ্ছে গ্রামে, হলেও সোনার গায়ে ঢেকি থাকে না। দেখো গ্রামের একটা ফ্লেভার তুমি এখানে পাচ্ছ। তারপর তরকারিতে আমরা যে ঝোল খাই না, আমরা ঝোল খাই তরকারিতে, এই ঝোলটা। তারপরে গঞ্জ, দেখবা গ্রামীণ সিনেমাগুলোতে আগে নায়ক বলতো, মা আমি গঞ্জে গেলাম, নৌকা যাওয়ার সময় তারপর নায়িকার সাথে দেখা হইতো, নায়িকা কলসি নিয়ে আসতো পানি নেওয়ার জন্য, তারপর নায়িকারে দেখে নায়িকা টিস করতো, তাই না? সব সখীরে পার করিতে নেবো আনা আনা, তোমার বেলায় নেবো সখী তোমার কানে শোনা, এই যে কথাবার্তা গুলো কইতো, টিস করতো না বাংলা সিনেমায়? হ্যাঁ, সিস্টেমে করলে রোমান্স হয়, সিস্টেমে বাইরে করলে টিজ হয়, তাই তো? তো এই এই শব্দগুলোর মধ্যে একটা গ্রামীণ ফ্লেভার পাবা। তোমরা চাইলে আমাদের উদ্ভাষণ মেশ উত্তরণের ইউটিউব চ্যানেলে এই দেশি শব্দ বিদেশি শব্দ নিয়ে আমার একটা ভিডিও আছে 10-15 মিনিটের, একটু ঘাটাঘাটি করে ওই জায়গা থেকে দেখে নিও, ঠিক আছে? এরপরে আসো আমরা বিদেশি শব্দ নিয়ে একটু কথাবার্তা বলি। বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় আগত শব্দ বিদেশি শব্দ। বিদেশি শব্দের মধ্যে পর্তুগিজ, ইংরেজি, ফার্সি ও আরবি ভাষার শব্দের আধিক্য দেখা যায়। আচ্ছা, এখান থেকে একটু যদি পেছনে আবার যাই, তাহলে এই তৎসম, তৎসম, অর্ধতৎসম আর তদ্ভবের পার্থক্য কি দাঁড়ালো? তৎসম হুবহু আসছে, অর্ধতৎসম 50% চেঞ্জ হয়েছে, আর তদ্ভব যেটা এটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এই এখান থেকে যে তোমার কানু, চাঁদ, পা, গা, তারপরে সিথি, বাড়ি, পা, চামার, মা, ঘি, এগুলো সবগুলো তদ্ভব, পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, এগুলোর সাথে আর কোনো মেনটেন করে না, হুবহু দেখতে নয়। এরপরে আসো বিদেশি, বলছিলাম যে বিদেশি ভাষা থেকে যেগুলো ঢুকছে সেগুলোই বিদেশি। এখন এগুলো নিয়ে আমরা আলোচনা করব, তার আগে দেখবো যে আরবি আর ফার্সি শব্দের মধ্যে তুমি পার্থক্য কিভাবে করবা। এটা মানে আপ টু ইউ আর কি, সোজা কথা, তোমার উপরে নির্ভর করে তুমি কিভাবে করবা। তবে আমি আমার ট্রিকটা তোমাদের একটু জানাই দিব, খেয়াল করে দেখবা আরবি ফার্সি শব্দগুলোর ম্যাক্সিমাম আমাদের ধর্মীয় জীবনের সাথে কোনো না কোনো ভাবে রিলেট করে। কেন? কারণ আরবি আমাদের ধর্মের ভাষা, কোরআনের ভাষা আরবি, হাদিসের ভাষা আরবি, সেই দিক থেকে আমাদের ধর্মের ভাষা এক। দুই, ফার্সি আরবি বর্ণমালায় লেখা হয় এবং আরবির খুব কাছাকাছি ভাষা, ইরানের ভাষা হচ্ছে ফার্সি। তার থেকে বড় কথা হচ্ছে আমাদের দেশে প্রচুর পরিমাণে ধর্মীয় পরিভাষা হিসেবে ফার্সি গুলো চলে, যেমন আমরা বেহেশত বলি, নামাজ বলি, রোজা বলি, দোজখ বলি, যেগুলো আসলে জান্নাত, সালাত, সিয়াম এবং জাহান্নাম শব্দেরই ফার্সি রূপ। আল্লাহ, খোদাও বলি আমরা, বলি না? তো দেখো ধর্মীয় পরিভাষা কিনা, আল্লাহ থেকে জাহান্নাম, এখানে খোদা থেকে দোজখ, এই শব্দগুলো সবগুলো ধর্মীয় পরিভাষা। খেয়াল করে দেখো, ঠিক কিনা? মনোযোগ দিও। আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা ফার্সি শব্দ বেশি ব্যবহার করি আরবি থেকে। যেমন ধরো আমরা যে ফেরেশতা শব্দটাকে ব্যবহার করি, ফেরেশতা, এই ফেরেশতা কোন ভাষার শব্দ? তোমরা তো আজকাল এটাকে ইংরেজিতে বলো এঞ্জেল প্রিয়া, নাকি? এঞ্জেল যে কও ওটা তো ইংরেজিতে কও এঞ্জেল, কিন্তু ফেরেশতা শব্দটা কোন ভাষা? ফেরেশতা কিন্তু একটা ফার্সি শব্দ, ফেরেশতা কিন্তু আরবি না। কারণ আরবিতে এটাকে বলা হচ্ছে মালাইকা। আমরা ইমানে মুফাসসাল যখন পড়ছি, বিস্তারিত বিশ্বাস আর ধর্মের বইতে ছোটবেলায়, মনে করে দেখো যে 7টা বিষয় আছে যার উপরে পরিপূর্ণ বিশ্বাস করার নাম হচ্ছে ইমানদার হওয়া। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এখন ওখানে যে তুমি পড়ছো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তো আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, আমি ঈমান আনলাম ফেরেশতাদের উপরে, মালাইকা, এই যে আরবিতে মালাইকা বলা হয়, আর আমরা বলি হচ্ছে ফেরেশতা। তাহলে বাংলায় বললে কি বলবো? বাংলায় বললে বলো স্বর্গীয় দূত। এই বাংলায় এর থেকে এর ভালো কোনো শব্দ আর হয় না। দেবদূত বলা যাবে না, দেবদূত বলতে এর অর্থটা দাঁড়ায় দেবতা পাঠাইছে এমন কোন বাহক। তো আমরা তো মুসলমানরা বলতে পারবো না, আমরা বলতে পারবো স্বর্গীয় দূত। স্বর্গীয় দূত মানে বেহেশতের দূত, লাইক দ্যাট। অর্থাৎ এখানে স্বর্গ বলতে আমি আপার কিংডমকে বোঝাচ্ছি, আল্লাহ পাঠাইছেন এমন কিছু, বুঝা গেছে কি?
তো ফেরেশতা যদি তুমি বলতাছো হামেশাই উড়াই দিচ্ছে বইলা, শব্দ দুটো আরবি না, বাংলাও না, এটা ফার্সি। তো এই জায়গা থেকে একটু রিলেট করতে পারো। বাই দ্য ওয়ে এখানে একটা কথা বলা আছে, ফরাসি তাহলে কি ভাইয়া? ফরাসি, ফরাসি মানে হচ্ছে ফ্রেঞ্চ। ফ্রান্সের যে ভাষা আছে, ফ্রান্সের ভাষাকে বলা হয় ফরাসি ভাষা, বুঝতে পারছো? তো যেটা ফরাসি আর যেটা ফার্সি দুটা আলাদা জিনিস, দুটা ভিন্ন জিনিস, দুটা এক জিনিস নয় রে পাগলা। ওকে, তারপরে দেখো যে কলম তোমাদের বলেছিলাম আরবি শব্দ, দুনিয়া, আমলা, ঈদ, এজলাস, মজলিস, হুকুম, হেফাজত, এগুলো আবার এখানে দেখো এই শব্দগুলো ফার্সি, এগুলোরই হুবহু না এগুলো। কারখানা, মেশা, জবানবন্দি, আদমশুমারি, ওস্তাদ, এই শব্দগুলো হচ্ছে ফার্সি শব্দ। যদিও আদমশুমারি শব্দটা পুরোপুরি ফার্সি না, কারণ আদম শব্দটা আরাবিক, তাই না? আদম শব্দটা আরাবিক আর শুমারি শব্দটা ফার্সি, আমার তো তাই মনে হয়। দুটা এটা মিশ্র শব্দ আসলে। এরপরে আসো পর্তুগিজ শব্দ, পর্তুগালের ভাষা থেকে আমাদের ভাষায় ঢুকছে। গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, ইংরেজ, পার্দি, বালতি, আলপিন, পেয়ারা, সাবান। যদি এরকম করে একটা গল্পের মতো বানাইতে পারো, তুমি চাইলে বলতে পারো আর কি, ভাইয়া বলে দিই, লিখবো না, তুমি পজ করে করে লিখে ফেলাও। যেমন ধরো এই যে গির্জা, গির্জা হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয়ের জায়গা, আমাদের যেমন মসজিদ ওদের গির্জা। তো গির্জার পাদ্রী, এই পাদ্রী মানে হচ্ছে যিনি গির্জার হুজুর, মুসলমানদের মসজিদে যিনি ইমাম সাহেব থাকেন ওরকম। গির্জার পাদ্রীটি এই আনারস, তারপরে পাউরুটি, তারপরে পেয়ারা বালতিতে ভরে গুদামের আলমারিতে রেখে, তারপরে তালা মেরে, তালা শব্দটা আছে, তালা মেরে চাবি নিয়ে সাবান হাতে করে পেঁপে খাওয়ার জন্য চলে গেল। ধরো আনারস, পাউরুটি, পেয়ারার সাথে বোমাও রাখছে, ধরো তাহলে হয়ে যাবে। কিছুক্ষণ পর জানালা দিয়ে চোর ঢুকে, কিছুক্ষণ পর কি দিয়ে চোর ঢুকছে? জানালা দিয়ে চোর ঢুকে আলপিন দিয়ে তালা খুলে কেদারার উপর দাঁড়িয়ে তা চুরি করলো। মিলাই দিলাম, দেখছো? গল্প হয়ে গেছে একটা। পজ করে করে লিখবা। তাহলে আমি এবার বলি, দেখো, গির্জার পাদ্রীটি আনারস, পাউরুটি, পেয়ারা, সাবান, বোমা এবং পেঁপে গুদামের আলমারিতে রেখে তালা মেরে চাবি নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর ইংরেজ চোরটি, এবার যাও, ইংরেজি চোর বানিয়ে দিলাম। কিছুক্ষণ পর ইংরেজ চোরটি আলপিন দিয়ে তালা খুলে তারপরে জানালা দিয়ে ঢুকে কেদারের উপর দাঁড়িয়ে তা চুরি করলো। ব্যাস, হয়ে গেছে। এভাবে একটা গল্প বানায় লিখে ফেলো, মুখস্থ করে ফেলো, তাহলে এখান থেকে পড়লে পর্তুগিজ হ্যাঁ, না পড়লে না। এবং নরমালি পর্তুগিজ শব্দগুলো এই আওতার বাইরে যায় না, যাওয়ার কথা না। এরপরে আসো ফরাসি। ফরাসি মানে হচ্ছে, মনে রাখো, ইংরেজির কাছাকাছি, অর্থাৎ যেমনটা এই আরবি শব্দের খুব কাছাকাছি, যেমন ফার্সি একই বর্ণমালা লেখা হয়, ঠিক এরকম মনে রাখো ইংরেজি ভাষা যেটা, ইংরেজির খুব কাছাকাছি হচ্ছে ফরাসি। ইংরেজির খুব কাছাকাছি হচ্ছে ফরাসি, অর্থাৎ ইংরেজি বর্ণমালাতেই এগুলো লেখা হয়। যেমন ধরো ইংরেজিতে আমরা বলি হচ্ছে মিট, তোমরা জানো ইংরেজিতে কি বলি? মিট বলি আমরা। দেখো, এটা বুঝাই দিচ্ছি কিভাবে ইংরেজির সাথে শব্দগুলো অত বেশি সম্পর্কিত হইলো। আর ফরাসিতে বলা হয় বিফ। বিফ বানানটা কি? বি ডাবল ইএফ না, এটা বেফ হয়ে গেছে, সরি, বি ডাবল ই এফ, বিফ। মনে রেখো, খাবার দাবারের যত লেভেলের কথা, যেমন বিফ বলি, মাটন বলি, এই যে শব্দগুলো, এগুলো সবগুলো ফরাসি থেকে আসছে। কারণ পৃথিবীতে অনেক বড় বড় যারা হচ্ছে তোমার শেফ, রন্ধন শিল্পী, তাদের বাড়ি কিন্তু ফ্রান্সে, তাদের বিশেষত্ব আছে। আরাবিয়ান পারফিউম যেমন সারা পৃথিবীতে খুব বিখ্যাত, তাদেরটা ওরকম খাবার দাবারের ক্ষেত্রে এরা খুব বিখ্যাত রান্না বান্নায়। যা হোক, দেখো, কার্তুজ, রেস্তোরাঁ, ক্যাফে, দিনেমার, ওলন্দাজ, এই শব্দগুলো ওদের ভাষার। তো ওলন্দাজ এই শব্দটা ফরাসি, বাট ওলন্দাজ এরা বলতে নেদারল্যান্ডের মানুষকে বোঝায়। এবং তাস খেলা তো চিনো, দেখো বলছি, তাস খেলার সকল কার্ডের নাম ইস্কাবন, টেক্কা, রুইতন, হরতন, তুরুপ, এটা ওদের, কারণ এটা ওরা আবিষ্কার করেছিল। এরপরে তুর্কি শব্দ,
চাকু চাকর তোপ কুলি বাবুর্চি আলখাল্লা কোরমা খাতুন লাশ দারোগা উর্দু কাঁচি বাবা মুলেকা সৌগাত। মুলেকা না মুচলেকা, এটা মুচলেকা। মুচলেকা মানে হচ্ছে তুমি বনসই দেওয়ার মতো আর কি, যে আমি আর করবো না এমন কিছু। তো তুমি এখানে বলতে পারো বাড়ির চাকর, এই যে চাকর আছে, চাকরানিও যুক্ত করতে পারো এটার সাথে, চাকরানি। বাড়ির চাকর একটা চাকরানির সাথে ধরো প্রেম করতো, চাকরে কুলির কাজ করত, চাকরানির সাথে প্রেম করত। আর চাকরানি ছিল একজন বাবুর্চি, যে হচ্ছে আলখাল্লা গায়ে দিয়ে কুরমা রান্না করত। আর চাকরানির নাম ধরো কিছু একটা নাম, ধরো হচ্ছে সাকিনা খাতুন। তারপরে এই তাদের প্রেমে বাধা দিছে হচ্ছে দারোগা। আর দারোগাকে চাকরে কি করছে, কাঁচি তোপ এবং চাকু দিয়ে হত্যা করে বাবার বাড়িতে বাহাদুর বেশে ওই চাকরানিকে নিয়ে পালিয়ে গেছে। দেখো গল্প হয়ে গেছে কিনা। গল্প না হওয়ার তো কোনো উপায় নাই, গল্প বানাই দিলাম। যদি তুমি এরকম করে দেখো, এখানে চাকর আছে, চাকু আছে। তোপ মানে হচ্ছে কামান, দেখছো না ট্যাঙ্কের সামনে যে একটা পাইপ থাকে যেটা দিয়ে গোলা ছড়ে। নিউজে তো দেখলাম ইসরায়েলকে মায়া ছাপা করে দিচ্ছে ফিলিস্তিন। ভালো লাগতেছে আমার, কারণ ট্যাঙ্ক দেখলাম উড়াই দিছে ইসরায়েলের। ওয়াও, পুরো ব্যাপারটা একটা ফিল দিচ্ছে গত 2-3 দিন ধরে। এবং অনেকে হয়তো মনে করবে, এখন বলবা বা চিন্তা করতে পারো, ভাই কি দরকার ছিল? এখন ইসরায়েলের তো মিসাইল অনেক, এরা তো গাজাতে হামলা করছে, অনেক মানুষ মেরে ফেলে দিচ্ছে ফিলিস্তিনিদেরকে। আমি বলবো, আমি তো ইসরায়েলকে মারলেও তারা আমারে মারে, কদিন পর পর না মারলেও তো মারে। প্রতি এমন কোন রমজান মাস আছে গত 10 বছরে যে আল আকসা মসজিদে ইসরায়েলি পুলিশ এবং আর্মি অভিযান করে নাই, মুসল্লিদেরকে লাঠিচার্জ করে নাই, 2-1 জনকে মারে নাই মিনিমাম? রমজান মাস আসলে, তারপরে তোমার ঈদে মিলাদুন্নবী আসলে, তারপরে কদরের রাত্রি আসলে, বিশেষ বিশেষ উপলক্ষ গুলোতে যখন ওখানে মুসলমানরা জড়ো হয়, তারা তখন সেখানে নেমে নেমে তোমার হামলা করে মুসলমানদের উপরে, নানান নির্যাতন করে। তো তারা আমার মারলেও তারা আমারে মারে, না মারলেও মারে। 48 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে দখল তারা বাড়াইছে, 5% জায়গা দিয়ে দখল করতে করতে এখন 85% করছে। এর মানে তাদের টার্গেট কি? ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করে ফেলা। তো ফিলিস্তিন কি করবে? তাদেরকে হামলা না করে চুপচাপ শান্তিতে থাকার চেষ্টা করবে? এটা কোনো পলিসি হইতে পারে মুসলমানের? তারা আমারে মারলেও, আমি তাদেরকে মারলেও তারা আমারে টার্গেট করে রাখছে, আমি তারা না মারলেও তারা আমার টার্গেট করে রাখছে। বেটার আমি তারা মাইরা দিয়ে মরে যাবো, এটা ভালো। বুঝতে পারছো কথা? সো হামাস যেটা করছে, যেভাবে ইসরায়েলি ঢুকে ওদেরকে কাঁপায় দিছে, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। সারা পৃথিবীর মুসলমানদের উচিত হামাসের পাশে দাঁড়ানো এবং ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়া। ইসরায়েল নামে কোনো কিছু আছে, আমরা বাংলাদেশ এটা বিশ্বাস করি না। কারণ বাংলাদেশ দেখবা, আমরা রাষ্ট্র দপ্তর থেকে বলাই আছে, আগে বলা ছিল যে আমাদের পাসপোর্ট দিয়ে সারা পৃথিবী ঘোরা যাবে ইসরায়েল বাদে, মানে আমরা আমাদের কোন নাগরিককে ইসরায়েল যেতে অ্যালাউ করি না। আবার এখন এই কথাটা বাদ দেওয়া হয়েছে। এটা বাদ দেওয়া হয়েছে এই কারণে যে এখন যাইতে পারবে এই অর্থে না, বাদ দেওয়া হয়েছে এই অর্থে যে আমরা যদি বলি ইসরায়েল বাদে সব দেশে যাওয়া যাবে, এই কথার দ্বারা প্রমাণ হয় ইসরায়েলও একটা দেশ। বুঝলেন এই কথাটা? ইসরায়েল বাদে অন্য দেশে যাওয়া যাবে, তাহলে ইসরায়েলও দেশ, এখানে যাওয়া যাবে না, এমন হয় অর্থটা। এই জন্য আমরা কথা তুলে দিছি, দিয়ে আমরা বলছি ইসরায়েল নামে কেউ আছে, এটা আমরা বিশ্বাসই করি না। সোজা কথা, ওই কথাই এই জায়গায় নাই। এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের কোন নাগরিককে ইসরায়েল যাইতে কি করে না, এলাও করে না। আমরা বিশ্বাসই করি না পৃথিবীতে এই নামে কোনো সার্বভৌম রাষ্ট্র আছে। সোজা কথা, সে তুমি যত বড় শক্তিশালী হোক, এটা বাংলাদেশের বা মুসলমানদের এটা কোনো পলিসি নয়। মুসলমান মরতে রাজি আছে, অন্যের কাছে মাথা নত করবে না। সোজা কথা, জীবন আল্লাহ দিছে একটা, নিয়েই তো যাবে, মরবই তো। কোন একজন বিখ্যাত মানুষ, আমি নাম ভুলে গেছি, হুজুরের ওয়াজে শুনছিলাম, বলছিলেন এরকম যে আল্লাহ তুমি আমার পরীক্ষা করতে চাও তোমাকে ভালোবাসি কিনা, আর একটা মাত্র জীবন দিলা। তুমি যদি অনেকগুলো জীবন দিতা, একটার পর একটা সব আমি তোমার জন্য দিতাম, দিয়ে আমি প্রমাণ করতাম তোমাকে আমি ভালোবাসি। আমি তো মরবোই, টুডে একটু মরো। সো আমি তো এমন না যে তার সাথে এখন আমি জিহাদ না করলে, তার সাথে ফাইট না করলে আমি আরা জীবন বেঁচে থাকবো। ব্যাপারটা তো এমন কিছু না। তুমি আমার জীবন দিছো একটা, আবার বুঝতে চাচ্ছ তোমাকে আমি কত ভালোবাসি, একটা জীবন দিয়ে আমি কেমনে বোঝাবো? তো সোজা হিসাব ভাই, আমি তারে মারলেও সে আমার আলটিমেটলি মারবে, তারা যদি আমি না মারি তাতেও সে আমাকে আলটিমেটলি আমাকে টার্গেট করে আছে। এটাই বাস্তব কথা। যাই হোক, কোথা থেকে যেন কোথায় চলে গেলাম। দেখো,
তাহলে আমরা এখান থেকে বানাবো কি বানাবো, আমরা বানাবো ও টোপ থেকে গেছিলাম, টোপ। ট্যাঙ্কের সামনে যে কামানের গোলা নিক্ষেপ করার জন্য বড় পাইপ থাকে ওটাকে টোপ বলে। কুলিবা বলছে আলখাল্লা বুঝো, আলখাল্লা মানে অনেকটা ঢিলা ঢালা পোশাক আর কি। হ্যাঁ, কোরমা তো একটা রান্না, একটা খাবারে তোমরা চিনো, ভালোই চিনো। সৌগাত শব্দের অর্থ হচ্ছে উপহার দেওয়া, গিফট করা কাউকে। তো আমরা এখান থেকে বলবো যে বাড়িতে একটা চাকর ছিল, তার প্রেম ছিল সকিনা খাতুনের সাথে। সকিনা খাতুন ছিল বাবুর্চি, চাকর ছিল কুলি, এবং আলখাল্লা গায়ে দিয়া সাকিনা খাতুন কি করতো, কোরমা রান্না করতো। তারপরে বাড়ির দারোগা যে উর্দু ভাষায় কথা বলে, সে হচ্ছে বাধা দিছে সেই প্রেমে। কেন? কারণ সে গিফট দিতে গেছিল সৌগাত, তারপরে সে রাখে নাই, মানে খাতুন তারে বার্তা দেয় না, তারপর সে বাধা দিছে। দিলে চাকর কি করছে, চাকু কাচি এবং তুপ দিয়া, এই তুপ দিয়ে মারা ফেলেছে কাকে, দারোগাকে, লাশ বানায় ফেলছে। লাশ বানায়া চাকরানিকে নিয়ে বাহাদুর বেশে বাবার বাড়ি চলে গেছে। চাকরানিকে নিয়ে কোথায় চলে গেছে, বাহাদুর বেশে বাবার বাড়ি চলে গেছে। তোমরা হয়তো ভাববা ভাইয়া লিখে দেন না কেন গল্পগুলো। না, আমি বলে দিচ্ছি না, মিলিয়ে নিবা এগুলো, কষ্ট করো। আমার থেকে ভালো গল্প তো তুমি বানাইতে পারো, তোমাদের ব্রেন আমার থেকে বেশি শার্প। তো কেন করো না, গবেষণা ধর্মী পড়া পড়বা, মুখস্থ ধর্মী পড়া না। অন্ধ পড়া পড়লে এটা কাজ দেয় না, গবেষণা ধর্মী পড়া পড়বা, এটা নিয়ে কাজ করবা, খাটবা, কিভাবে কি করা যায়, টাইম দিবা এটার উপরে, ফোর্স দিবা। দিলে এটা তোমার জন্য চিরদিনের জন্য এটা কভার হয়ে যাবে। এরপরে জাপান, রিক্সা হারিকেরি প্যাগোডা সুনামি ক্যারাটে হাসনা হানা নিপ্পন। জাপানের আগের নামই ছিল নিপ্পন, রাষ্ট্রটার নামই নিপ্পন ছিল, সোজা কথা। হাসনা হেনা ফুল, ক্যারাটে হচ্ছে মার্শাল আর্ট, যেটা চাইনিজ মার্শাল আর্ট, এটা জাপানের ক্যারাটে বলে। সুনামি, আমি পড়ি সবসময় টি সুনামি, কারণ বানানা একটা অতিরিক্ত টি আছে, পরীক্ষা আসে। জাপানি শব্দ, জাপানে প্রচুর পরিমাণে ভূমিকম্প হয়, সুনামিও হয়। এটা দ্বীপ রাষ্ট্র না জাপান, জাপান সাগরে অবস্থিত একটা দ্বীপ রাষ্ট্র। প্যাগোডা, জাপানিরা বৌদ্ধ, যদিও তারা ধর্ম পালন করে না বললেই চলে, বেশিরভাগ মানুষের ধর্মে তেমন কোনো বিশ্বাস নাই। অল্প কিছু মানুষ তাদের দেশের প্রচলিত একটা ধর্মীয় মতবাদ আছে শিন্টো, এই শিন্টোতে বিশ্বাস করে। তারপরও ঐতিহাসিকভাবে যদি তুমি ধরো, তাহলে জাপানিরা হচ্ছে বৌদ্ধ এবং তারা প্যাগোডায় যায় ইয়ে করে, ধর্ম পালন করে। তাদের, আমাদের যেমন মসজিদ, হিন্দুদের মন্দির, ওদের প্যাগোডা। আর হারিকিরি, হারিকিরি হচ্ছে মানুষ মারার সিস্টেম, এদিকে ছুরি ঢুকে হঠাৎ করে মেরে ফেলার সিস্টেম হচ্ছে হারিকিরি। ওদের দেশে আছে এই প্রসেসটা। তারপরে হচ্ছে রিক্সা, তো রিক্সাটা আমরা জানি জাপানি শব্দ। এবং আগে একটা সময় জাপানে প্রচুর পরিমাণে সুইসাইড হইতো, এবং এখনো জাপানে সুইসাইডের রেট অনেক বেশি। জাপানিরা প্রচুর পরিমাণে নিঃসঙ্গতায় ভোগে, ওদের সোশ্যাল বন্ডেজ নাই বললেই চলে, সবকিছুতে বাণিজ্যিকীকরণ। এই জন্য একটা সময় তারা হচ্ছে তোমার নিঃসঙ্গতায় ভুগতে ভুগতে সুইসাইড করে। তো ফুজিয়ামা পর্বত, যেটা জাপানিরা পবিত্র বলে মনে করতো, ওখানে লাফ দিয়ে পড়ে মানুষ মারা যাইতো। পরবর্তীতে জাপান সরকার হারিকিরি করে মরার সিস্টেম দিচ্ছিল। খুব ট্রাজিক ইতিহাস এগুলোর পিছনে। যা হোক, চাইনিজ শব্দের মধ্যে দেখো চ চ আছে, চীনে যেমন চ, এই যে চীন লিখতে চ, চাইনিজ শব্দগুলোতে চ আছে, চা আছে, চিনি আছে, এলাচি আছে, নানচিং আছে, মাঝখানে টাইফুন ঢুকে পড়ছে অতিরিক্ত। এরপরে গুজরাটি খদ্দর হরতাল, খদ্দর তো বুঝোই। আচ্ছা, তারপরে হচ্ছে খদ্দর আর খদ্দের দুইটা আলাদা জিনিস। যদি এটা মনে হয় খদ্দের, কথাটা খদ্দের মানে কাস্টমার, আর খদ্দর বা খাদি হচ্ছে মোটা টাইপের কাপড় আছে যেগুলো মানুষ ব্যবহার করে। স্বদেশী আন্দোলনের পরে উত্তর শুরু হয়েছে এবং কুমিল্লাতে প্রচুর পরিমাণে এটার চাহিদা আছে, কি বলে উৎপাদন আছে, খাদি। তারপরে সিংহলি শব্দ, ভাই বিদেশি শব্দ থেকে কিন্তু প্রশ্নটা কমন, ধরে রাখো। সিংহলি মানে হচ্ছে শ্রীলঙ্কান, সিংহলি মানে হচ্ছে শ্রীলঙ্কান শব্দ। সিডর মহাসেন বেরিবেরি, মানে বেরিবেরি একটা রোগের নাম। এরপরে পেরু কুইনাইন, কুইনাইন একটা ওষুধের নাম, আগে জ্বরের ওষুধ হিসেবে খুব বিখ্যাত ছিল। ইটালিয়ান শব্দ সনেট, মাফিয়া, ম্যাজেন্টা, ম্যাজেন্টা কালার, বাকিগুলো তোমরা জানো। মিয়ানমারের শব্দ হচ্ছে কিয়াং, লামা, কর্মী, লুঙ্গি, ফুঙ্গি, আরাকান ইত্যাদি। এই লুঙ্গি আর ফুঙ্গি যে কতবার আসছে, লুঙ্গি আর ফুঙ্গি তোমার আমি অঙ্ক করে মিলাইতে পারবো না, কতবার আসছে লুঙ্গি ফুঙ্গি। আমরা যে বাঙালিরা লুঙ্গি পরি না, আমার প্রিয় পোশাক, আমার ছেলেদের বলতেই, আমরা বাসায় থাকলে তো লুঙ্গি পরি, খুব আরামের জিনিস। তো এই লুঙ্গি শব্দটা ওদের শব্দ, চিটাগাং হয়ে বাংলাদেশ অঞ্চলে ঢুকে পুরো ভারতে চলে গেছে লুঙ্গি। তারপরে হচ্ছে গ্রিক, দাম কোন সুড়ঙ্গ কেন্দ্র। ইউনানি, দাম মানে হচ্ছে দরদাম আর কি, এটা গ্রিক শব্দ, দ্রাখমে থেকে আইসা ইউরোপে গেছে। দ্রাখমেরা শব্দটা সংস্কৃতে গিয়া হয়েছে হচ্ছে তোমার দ্রম্য,
তারপরে হয়েছে দম্য, আর এখন হয়ে গেছে দাম। দাম খাঁটি বাংলা হয়েছে বলতে পারো, তো উৎসমূল গ্রিক, এর জন্য গ্রিকই ধরা হয় এটাকে। এরপরে ইউনানি মানে হচ্ছে ভেষজ। ভেষজ মানে হার্বাল চিকিৎসা আছে না, কি ইউনানি বলে। তারপরে মালয়, কাকাতুয়া, কিরিচ, আইলা। কাকাতুয়া একটা পাখির নাম, আর কিরিচ হচ্ছে একটা চাকু। আমি তোমার কেমনে বুঝাবো? চাকুর তো একদিকে ধার থাকে, কিরিচের দুই দিকে ধার থাকে। এটা ভিতরের দিকে দিলেও কাটে, বাইরের দিকে দিলেও কাটে, মারাত্মক এক জিনিস। সন্ত্রাসী ইউজ করে, একে কিরিচ বলে। মালয় মানে মালয়েশিয়ান শব্দ আর কি। জার্মানি শব্দ কিন্ডারগার্টেন পরীক্ষায় বহুবার আসছে। নাৎসি, নাৎসি হচ্ছে একটা হিটলার আছে না, জার্মানির হিটলার, হিটলারের মতবাদ। নাজিজম বলে এটাকে ইংরেজিতে, NAZISM, নাজিজম। বাংলা আমরা বলি নাৎসি। হিটলার বলতো যে আমি সেরা, আমার বংশই সেরা, আরিয়ান বা আর্য, তারা বলতো নিজেদেরকে আরিয়ান বলতো। আমি সেরা, আমার বংশই সেরা, আমরাই সেরা, এবং আমরা সারা পৃথিবীকে শাসন করব, আমরা আমাদের মতো করে সবার কথা শুনতে বাধ্য করব। এই যে একটা নিজেই সমস্ত কিছু, আমি যে হনু, এই মতবাদের নাম হচ্ছে নাৎসি মতবাদ। আর মেক্সিকান শব্দ চকোলেট, এটা মনে হয় বোঝাইতে হবে না। এরপরে আসো মিশ্র শব্দ, এটা ডিরেক্ট মুখস্থ করে ফেলাবা। মিশ্র মানে হচ্ছে একাধিক ভাষা মিলে যদি কোনো শব্দ তৈরি হয় তখন তারা মিশ্র শব্দ বলে। এখানে হাট বাজার থেকে শুরু করে আইনজীবী পর্যন্ত এমন একটাও শব্দ নাই যেটা বিভিন্ন সময় পরীক্ষায় আসে নাই। বিশেষ করে এখানে হাট বাজার, হেড বলবে, খ্রিস্টাব্দ পকেট মার, মাস্টার মশাই, পকেট মার থেকে শুরু করে হাট বাজার, ওই পাশে রাজা বাদশাহ, চৌহদ্দি, শাকসবজি, কতবার আসছে? সব থেকে বেশি আসছে হচ্ছে তোমার খ্রিস্টাব্দ, হেড মৌলবী, হাট বাজার, এই শব্দগুলো। বুঝাতে পারছি? সব থেকে বেশি আসছে। তো আমি তো বললামই যে শব্দের যতটুকু পার্ট আছে এখান থেকে মিনিমাম একটা, শুধু শব্দ থেকে মিনিমাম একটা, দুইটাও আসে। আর মিনিমাম একটা কোথা থেকে আসে? শুধু বিদেশি থেকে একটা চলে আসে। বুঝতে পারছো ভাই কথাটা? তো তুমি কিন্তু আজকে ক্লাস করতেছো মানে তোমার প্রশ্ন আউট। কমপক্ষে দুইটা প্রশ্ন আজকের পুরো ক্লাস থেকে ইনশাআল্লাহ কমন পড়বে আল্লাহ চাইলে। আচ্ছা, মিশ্র মানে বললাম একাধিক ভাষা মিলে। তাহলে হাট বাজারের হাটটা বাংলা, বাজারটা ফার্সি, হেডটা ইংরেজি, মৌলবীটা ফার্সি, হেডটা ইংরেজি, পণ্ডিতরা ফার্সি। আশা করি পারবা। এটার ব্যাখ্যাটা দিয়ে দিই। খ্রিস্টাব্দটা কেমনে হয়েছে দেখে তো বোঝা যাচ্ছে না। এখানে বুঝলাম পকেটটা ইংরেজি, মাঠটা বাংলা। খ্রিস্টাব্দ কথাটা জেসাস, খ্রিস্টানরা যে বলে জেসাস, যিশু মানে খ্রিস্টকে বা ঈসা আলাইহিস সালামকে যে বলে, ওখান থেকে আসছে। যিশু খ্রিস্টের নাম থেকে আসছে জেসাস ক্রাইস্ট। ওই ক্রাইস্ট কথাটা হচ্ছে খ্রিস্ট হিসাবে আসছে, বুঝছো? মানে কথাটা হচ্ছে গিয়ে তোমার এই হলো খ্রিস্ট, তারপরে হলো গিয়া অব্দ, এই হলো খ্রিস্ট অব্দ। তো অব্দ শব্দটা তো বছর, সেই জায়গা থেকে খ্রিস্টাব্দ, এটা মূর্ধন্যসী হবে, পাকনামি করে দন্তস দিছে, এটা আত্মিকৃত শব্দ। আত্মিকৃত শব্দ হচ্ছে বাংলায় ঢুকে পড়ছে, যে সিস্টেমে ঢুকছে সেটা এখনো বহাল থাকবে। অর্থাৎ জেসাস ক্রাইস্ট ইংরেজি উৎসমূল, তাহলে মূর্ধন্য স হওয়ার কথা নয়, দন্তস্ব হবে। কিন্তু সব বইতে এটাকে মূর্ধন্য স দিয়ে রাখছে, এবং ব্যাখ্যায় বলছে যেটা বাংলায় আত্মিকৃত শব্দ। আত্মিকৃত মানে ওই রূপটাকে আমরা গ্রহণ করে বাংলা হিসাবে প্রতিষ্ঠা করে ফেলাইছি, এমন যদি হয় তখন তারা আত্মিকৃত বলা হয়। তো খ্রিস্ট শব্দটা ইংরেজি থেকে আসার পরেও এখানে মূর্ধন্যস্বর ব্যবহারই হবে, কারণ ব্যাখ্যা হচ্ছে এটা আত্মিকৃত। আশা করি এটা নিয়ে আর ঝামেলা তোমার হবে না, বুঝতে পারবা। এরপরে কালি কলম, মাস্টার মশাই বুঝবা, চৌহদ্দি, শাক সবজি। চৌ মানে এখানে চৌ শব্দটা আলাদা আর কি, হ্যাঁ, চৌটা আলাদা আর হদ্দিটা আলাদা। চৌ হচ্ছে তোমার ফার্সি আর হদ্দিটা আরবি। হদ্দি, চৌহদ্দির সঠিক তোমার কেমনে বোঝাবো? স্কোয়ার আছে না, রাস্তার মোড়, স্কোয়ার প্লাজা, ওইগুলা। শাক সবজিটার শাকটা তৎসম, সবজিটা ফার্সি, বাকিগুলো নিজের মতো করে মুখস্থ করবো, এটা নিয়ে আর ব্যাখ্যা দিচ্ছি না। ওকে, তারপরে আসো গঠনগতভাবে শব্দের শ্রেণী বিভাগ, মৌলিক এবং সাধিত। এটা তুমি এটা বুঝবে, এটা মৌলিক না বুঝলেও চলবে, যেটা সাধিত না ওটাই মৌলিক, সোজা কথা। তুমি যদি সাধিত বুঝো তাহলে মৌলিক বুঝবা, আর যদি সাধিত না বুঝো মৌলিক বুঝবে না, তোমার কেউ বুঝাইতে পারবে না। দেখো এই সাধিত, সাধিত শব্দের অর্থ হচ্ছে বানানো। এটা এমন ছিল না তুমি বানাইছো কোনো না কোনো প্রসেসে, হ্যাঁ। তাহলে এই সাধিত মানে সোজা তুমি কি বুঝবা? এটা বানানো শব্দ, মানে এটা এরকম ছিল না তুমি বানাইছো, সাধনা করে তারপর এটাকে তুমি প্রসেস করছো। তো কোন শব্দ যদি
তুমি দেখো উপসর্গ প্রত্যয় অথবা সমাস দ্বারা হয়েছে, তখন তুমি তারা সাধিত বলবা। মানে শব্দটাকে যদি তুমি কোনো না কোনো প্রসেসে ভাঙতে পারো আর কি, হ্যাঁ, তখন তারা সাধিত বলতে পারবা। অর্থাৎ যেমন ধরো আমি এটা মুছে দিই, উপরে লিখি সাধিত কথাটা, একটু জায়গা নিয়ে নিই। এই সাধিত মানে হচ্ছে বানানো শব্দ। এখন দেখো আমি বললাম সিংহ চিহ্নিত আসন, কি হয়ে গেছে? সিংহ চিহ্নিত আসনটা হয়ে গেছে সিংহাসন। তো এটা কোন প্রসেস বলো? এটা সমাসের প্রসেস। আমরা জানি যে একটা বাক্যকে পদে রূপান্তর করার পদ্ধতির নাম হচ্ছে সমাস। তো সিংহে চিহ্নিত আসন বা মহান যে নবী, ঘরে আশ্রিত জামাই, এগুলো বাক্য, এগুলোকে সংক্ষিপ্ত করে ঘর জামাই, মহানবী বা সিংহাসন এতে রূপান্তর করতেছি। তো এই যে রূপান্তরের যে সিস্টেম, বাক্যকে পদে রূপান্তর করে, এটা সমাসের সিস্টেম। এখন তাহলে বুঝে থাকলে বলো, সমাস দ্বারা যে সিংহাসন শব্দটা তৈরি করছি, এটা কি মৌলিক না সাধিত? ডেফিনেটলি সাধিত। কারণ সাধিত মানে হচ্ছে যদি কোনো শব্দ উপসর্গ দিয়ে তৈরি হয়, প্রত্যয় দিয়ে তৈরি হয়, অথবা সমাস দ্বারা তৈরি হয়, নিষ্পন্ন মানে তৈরি হওয়া, তখন তাকে আমরা সাধিত শব্দ বলি। বুঝছি? আসলে এটাকে আরেকটু ভাঙি। এবার আসো সমাসগুলো, এবার উপসর্গ এবং প্রত্যয়। আমি প্রত্যয়টা দেখাই। যেমন ধরো এই হচ্ছে চল যোগ হচ্ছে অন্ত, সমান সমান হয়ে গেছে কি? হয়ে গেছে চলন্ত। অন্ত হচ্ছে গিয়া প্রত্যয়, এ চল হচ্ছে ধাতু, তাহলে এই যে চল ধাতুর সাথে অন্ত প্রত্যয় যুক্ত হয়ে চলন্ত হয়েছে। প্রকৃতি প্রত্যয়ের শব্দ বা রাজ্যকুনি রাধুনি দেখ যুগায় দেখাই, এগুলো সবগুলো প্রকৃতি প্রত্যয়ের শব্দ এবং সবগুলো সাধিত শব্দ। এবার আসে উপসর্গ। এই ধরো হার শব্দের আগে তুমি যদি আ দাও, তখন কি হবে? তখন হবে আহার। তুমি যদি বি দাও, তখন কি হবে? তখন হবে বিহার। তুমি যদি প্র দাও, তখন কি হবে? তখন হবে প্রহার। তুমি যদি অনা দাও, তখন হবে অনাহার। তুমি যদি পরি দাও, তখন হবে পরিহার। তুমি যদি উপযুক্ত করো, তখন হবে উপহার। এখন বুঝে থাকলে বলো, এই হার কথার তো অর্থ আছে। হার মানে তুমি বলতে পারো হার মানে অলংকার। আবার হার যদি অলংকার না হয়, তুমি হার মানে বলতে পারো শতকরা 10% হার। অথবা হার মানে তুমি বলতে পারো পরাজয়। তাহলে এই যে হারের আমরা তিনটা পার্টিকুলার মিনিং পাইলাম, এরপরে আবার হারকে উপসর্গ দ্বারা যুক্ত করে আলাদা নতুন নতুন শব্দ রূপান্তর করলাম। আহার মানে খাওয়া, বিহারের তো ঘুরতে যাওয়া, বৌদ্ধ বিহারও হয়, ভারতের জায়গাও হয়। প্রহার মানে হচ্ছে মায়ের দেওয়া, আহার মানে না খায় থাকা, পরিহার মানে ত্যাগ করা, উপহার মানে তা কাউকে খুশি হয়ে কিছু দেওয়া। এই যে আহার থেকে পরিহার পর্যন্ত হইলো, এই সবগুলোই হচ্ছে তোমার সাধিত শব্দ। কি সাধিত? এগুলো উপসর্গ সাধিত। তারপরে চলন্ত বাড়ন্ত, এগুলো সবগুলো কি শব্দ? প্রত্যয় সাধিত। আমরা প্রত্যয় উপসর্গ সমাস সবগুলো তো সামনে পড়বো, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে, তাই না? তাহলে যত শব্দ সমাস দ্বারা হয়েছে সবাই সাধিত, যত শব্দ প্রত্যয় দ্বারা হয়েছে সবাই সাধিত, যত শব্দ উপসর্গ দ্বারা হয়েছে সবাই সাধিত। বুঝতে পারছি? তাহলে সমাস, প্রত্যয়, উপসর্গ এই তিন সিস্টেমে তৈরি হলে তাকে সাধিত শব্দ বলে। এখন তুমি হয়তো প্রশ্ন করবা, তাহলে ভাইয়া সন্ধি দ্বারা কি সাধিত শব্দ হয়? না, সন্ধি দ্বারা সাধিত শব্দ হয় না। কেন হয় না বোঝাই দিচ্ছি। সন্ধি নিজে কোনো স্বয়ংসম্পূর্ণ প্রসেস না, সন্ধি অন্যকে সাহায্য করতে পারে মাত্র। মানে ব্যাখ্যা দিচ্ছি, দেখো কথাটা ছিল হচ্ছে সিংহ চিহ্নিত আসন, ছিল হচ্ছে তোমার এরকম সিংহ আসন। কারণ দেখো ব্যাস বাক্যে সিংহ আছে আর আসন আছে, তুমি এখানে এটাই নিবা। কিন্তু সিংহ আসন বলার পরে আমরা দেখলাম যে আমাদের ভাষাটা বলতে ভালো লাগে না, তখন আমরা এই সিংহ কথাটাকে আর আসন কথাটাকে সন্ধি করলাম, করে আমরা এটাকে সহজবুদ্ধ করে বানায় ফেললাম সিংহাসন। তাহলে দেখো সমাজ দ্বারা তৈরি হওয়া শব্দ সিংহ আসন, ওটাকে উচ্চারণ সহজ করার জন্য তুমি সন্ধিকে অ্যাপ্লাই করেছো। সন্ধি যে নিজেই একটা কিছু এমন না, সন্ধি অন্যকে সাহায্য করে, সন্ধি অক্সিলারি টাইপের কাজ করে। আবার বলে দিই, দেখো আরেকটা দেখো, নব অন্ন উপলক্ষে বা নতুন ধান উপলক্ষে, হ্যাঁ, নব অন্ন উপলক্ষে যে উৎসব, তারে কি বলে? তুমি বলো ও ভাইয়া তারে বলে নবান্ন। নবান্ন নবান্ন বলে না,
তারা বলে নব অন্য, কারণ ব্যাস বাক্যে নব আর অন্যই তো আছে, তুমি সেটাকেই তো নিতে হবে। ব্যাস বাক্যের পদই তো সমস্ত পদে যায়, তো তুমি নিছো নব আর অন্য। তখন নব আর অন্য একসাথে নিয়ে দেখলা এটা শুনতে ভালো লাগতেছে না, তো শুনতে যেহেতু ভালো লাগতেছে না, তখন তুমি এই নব আর অন্য এর উপরে সন্ধির সিস্টেম অ্যাপ্লাই করছো। অর্থাৎ তুমি লিখছো নব, তারপর লিখছো অন্য, এই নবর অ, অন্যর অ দুটো মিলে একটা আ, অর্থাৎ তুমি এখানে বানাইছো নবান্ন। এখন সন্ধি করার সময় আমরা নব অন্য উপলক্ষে যে উৎসব, নব অন্য না লিখে ডিরেক্ট নবান্ন মেরে দিই। অনেক সময় ম্যাথে দেখো না, এক লাইন বাদ দিয়ে পরটা লিখে দেওয়া যায়, টিচার বুঝে নেয় আগের ক্যালকুলেশন, এখানে রেজাল্ট ঠিক ওভাবে এক লাইন টান দিয়ে আনছে, ওইরকম আর কি। তো কথাটা সিংহ চিহ্নিত আসন, সিংহ আসন, আমরা সন্ধির প্রসেস দিয়ে সরাসরি সিংহাসন কথাটাই লিখি। তাহলে সন্ধি কি আসলে নতুন শব্দ তৈরি করে কি? সন্ধি অন্যকে সাহায্য করে, এটা সন্ধির কাজ। কখনো সে প্রকৃতি প্রত্যয়কে সাহায্য করে, আবার কখনো কখনো ম্যাক্সিমাম ক্ষেত্রে সে সাহায্য করে হচ্ছে সমাসকে। যা হোক, তো জায়গাগুলো আশা করি বুঝতে পারছো। আর সন্ধির একটা কাজ হচ্ছে অন্য প্রসেসে তৈরি হওয়া শব্দগুলো, হয় ধরো একটা শব্দ প্রকৃতির প্রত্যয় দেওয়া হয়েছে, একটা শব্দ অন্য কোনো উপসর্গ দেওয়া হয়েছে, দুটোরে মিলে আবার নতুন শব্দ রূপান্তর করে ফেলে। কে করে এগুলো? সন্ধি করে। তো সন্ধি নিজে স্বয়ংসম্পূর্ণভাবে নতুন শব্দ উৎপাদনের কারখানা নয়, অন্যরা যেগুলো করে সেগুলোকে সহজবোধ্য করে, উচ্চারণকে আমাদের কাছে হৃদয়গ্রাহী করে, এই কাজটা সন্ধি করে। তাহলে খবরদার আজকের পর থেকে বললো না যে সন্ধি নতুন শব্দ তৈরি করে, আজকের পর থেকে বলবা যে অন্য যে শব্দ তৈরির প্রসেস গুলো আছে তাদেরকে সহজ করে দেয়। সন্ধি ইজ লাইক এ লুব্রিক্যান্ট, ইজি করে বিষয়গুলোকে, উচ্চারণটাকে খুব প্রাণবন্ত করে ফেলে। তাহলে আশা করি জায়গাগুলো বুঝতে পারছো, এটা নিয়ে আর তোমার সমস্যা হওয়ার কথা নয়। তাহলে সাধিত শব্দ বুঝছো? সাধিত মানে কি বললাম? বানানো শব্দ, তিন প্রসেসে বানানো। এবার মৌলিক, তো যেগুলোর মধ্যে সন্ধি সরি, যে শব্দগুলোর ভিতরে উপসর্গ প্রত্যয় বা সমাসের কোনো ফাংশন নাই সেগুলোই মৌলিক। আরো সহজ করে যদি বলি, যে শব্দগুলো তোমার কোনো প্রসেসেই ব্যাখ্যা বা বিশ্লেষণ করা যায় না, তুমি এই শব্দগুলোকে কোনো না কোনো প্রসেসে ব্যাখ্যা করতে পারতেছো, এদেরকে উপসর্গের প্রসেসে, প্রত্যয়ের প্রসেসে বা সমাসের প্রসেস দিয়ে ব্যাখ্যা করতে পারো। যাদেরকে কোনোভাবেই পারো না তারাই মৌলিক। চাকা, দেশ, গোলাপ, ঘর, ফুল, হাত, বউ, এদেরকে পারো না, পারো না বলে তারা মৌলিক। ওকে ভাইয়া? তাহলে আশা করি মৌলিকের সাথে তো বুঝতে পারবা। এবার আসো শব্দের অর্থগত শ্রেণী বিভাগ। শব্দের তিনটা ক্যাটাগরির মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে এটা। তো অর্থগত শ্রেণী বিভাগটাই তোমার অনেক সময় রিটেনে, যেমন তোমাদের যখন ইন্টারমিডিয়েটে যে রিটেন থিওরির যে অংশটা, ওখানে প্রচুর আসা শব্দের এই জায়গা থেকে, এবং এটা খুব ইন্টারেস্টিংও বটে। তো চলো আমরা শুরু করি। এটা শুরু করবার আগে তোমাদেরকে ভাইয়া একটা গল্প শোনাবো ছোট্ট করে। গল্পটা হচ্ছে এক ধরনের প্রেমের গল্প। তোমাদের শৈশবে তোমরা এগুলো হয়তো বা দেখছো, এখনো স্কুল কলেজে তো হয়, শৈশব আর কই, এটাই তো এটা বয়স, তাই না? তো চলো একটু দেখাই। জিনিসটা হচ্ছে এমন, এই যে যৌগিক, দেখো যৌগিক শব্দ সমান সমান উৎপত্তি প্লাস ব্যবহারিক, আর তারপরে যেটা রূঢ় বা রূঢ়ি শব্দ, সেটা হচ্ছে উৎপত্তি মাইনাস ব্যবহারিক। আর যেটা হচ্ছে যোগরূঢ় শব্দ, সেটা হচ্ছে ব্যাস বাক্য মাইনাস সমস্ত পদ। প্লাস মাইনাসের খেলা কেন খেললাম, আসল বিষয়টাকে সহজ করে তোমার সামনে ব্যাখ্যা করি। তোমরা কি দেখছো বাচ্চাকালে স্কুলে 6, 7, 8, 9 পরে খুব বেশি হয়, কে কোন বয়সে করছো আমি জানি না, স্কুলে দুজনের নাম দিয়ে দেখবা মাঝখানে প্লাস দিয়ে রাখে। যেমন ধরো এ হচ্ছে গিয়া মজনু প্লাস লাইলি, তারপরে এরকম ধরো পান পাতা, দেখো নাই দেয়ালে, তারপরে বইয়ের চিপায়, দরজার কোনায়, বেঞ্চের কোনো কোনায়, এরকম যে যাকে ভালোবাসে, যে যাকে পছন্দ করে তার নামের মাঝখানে এরকম প্লাস দেয়।
তারপরে পান পাতার ভিতরে রাখে, তারপর অনেকে আবার এরকম করে তীরও মারে, তাই না? কত কাহিনী আছে। হ্যাঁ, যাই হোক, তো এখন দুজনের নামের মাঝখানে প্লাস থাকার অর্থ কি? তাদের মধ্যে সম্পর্ক ভালো না খারাপ? প্লাস থাকার অর্থ হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক খুব ভালো, আর মাইনাস থাকার অর্থ হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক খারাপ। এটা তো বুঝতে পারি, মানে আপনার ডায়ালকৃত নাম্বারের সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, এটা হলো মাইনাস। আর প্লাস মানে একদম এফএনএফ, মানে অ্যাক্টিভ অবস্থায় আছে। এখানে আমি তোমাদের এটাই বুঝাতে চাইছি যে যৌগিক শব্দ মানে হচ্ছে শব্দের উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থের মধ্যে প্লাস, মানে সম্পর্ক খুব ভালো, মিল আছে। রূঢ় বা রূঢ়ি শব্দের উৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থের মধ্যে কোনো মিল নাই। আর যোগরূঢ় শব্দও মিল নাই, মাইনাস যেহেতু দিছি, তবে মিলটা নাই হচ্ছে ব্যাস বাক্য আর সমস্ত বোধের মধ্যে। এখান থেকে একটা জিনিস পরিষ্কার যে যোগরূঢ় শব্দটা অবশ্যই সমাস দ্বারা তৈরি হওয়া লাগবে, এটা পরিষ্কার। আসো ব্যাখ্যা ক্লিয়ার করে দিচ্ছি, আর সময় লাগবে না, এখন বুঝতে পারবা। বলছি প্রকৃতি প্রত্যয়ের অর্থ যা, সাধিত শব্দের অর্থ যদি তাই হয়, সে সকল শব্দ যৌগিক। সোজা কথা, যদি উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ মিলে। যেমন দেখো, ক্রিয়া যুক্তব্য কর্তব্য, এখন কর্তব্যের মধ্যে এখানে একটা রুট আছে, আমি রুটটাকে দিয়ে নিই, যেহেতু কিটা হতে ধাতু। ক্রিয়া যুক্তব্য কর্তব্য, এখন কর্তব্য শব্দের জন্মগত অর্থ অবশ্যই করণীয়, ক্রিয়া মানে কাজতব্য মানে পালন করা। তো এখন আমরা কর্তব্যকে কোন অর্থে বুঝতে পারি? এই অর্থে বুঝতে পারি। আমরা এখন কর্তব্য বললে অবশ্যই পালনীয় কাজকেই বুঝি, যে অর্থে উৎপন্ন হয়েছিল সেই অর্থেই এখনো ব্যবহার হয়। চিকামারা মানে দেয়াল লিখুন, শব্দের উৎপত্তির পিছনে একটা মজার কাহিনী আছে। সেটা হচ্ছে এমন, ব্রিটিশ বিরোধী বিপ্লবীরা দেয়ালে তাদের ব্রিটিশ বিরোধী মেসেজ লেখার সময় রাতের বেলা লুকায়া যাইতো। হয় ব্রিটিশদের পুলিশ তাদেরকে ধরবে, অত্যাচার করবে, অথবা ব্রিটিশদের অনুগত যারা আছে, তোমার হচ্ছে কিছু দালাল থাকে না সব সময়, তারা হয়তো তাদেরকে ক্ষতি করবে এই ভয়ে। তো সেই কারণে তারা লুকায় রাতের বেলা যাইতো ব্রিটিশ বিরোধী দেয়ালে, মানে মেসেজ দেয়ালে লেখার জন্য। এভাবে যাওয়ার সময় অনেক সময় তাদের পায়ের নিচে ছুঁচো পরে মারা যেত। ছুঁচো একটা প্রাণী, ইঁদুরের মতো, সাদা, গায়ে বিশ্রী গন্ধ হয়। এটার কেতাবের নাম হচ্ছে চিকা, এই নাম এটাকে অনেকে চিনে। ছুঁচো একদম প্রমিত বাংলা বা চিকাও বলে, আমাদের এলাকায় চিকা বলে। গ্রাম অঞ্চলে রাতের বেলা তোমার জমির আইল দিয়ে খুব দৌড়ায়, পায়ের নিচ দিয়ে অনেক বেশি দৌড়ায়। তো ওই বিপ্লবীর অনেক সময় রাতের বেলা দেয়াল লেখার সময় দেয়ালে কিনার দিয়ে হাঁটতে গিয়ে পায়ের নিচে পড়ে চিকাটা মারা যাইত। বুঝতে পারছো? এখান থেকে তারা দেখলো যে দেয়াল লিখতে গেলেই পায়ের নিচে চিকা পড়ে মরে। সেখান থেকে তারা নিজেদের মধ্যে একটা সাংকেতিক কথার প্রচলন করে যে আজকে চিকা মারতে যাব, মানে আজকে দেয়াল লিখতে যাব, যাতে অনেকে বুঝতে না পারে আর কি। আজকে চিকা মারতে যাব, আজকে দেয়াল লিখতে যাব, অর্থাৎ দেয়াল লেখানোর অর্থে তারা চিকা মারা শব্দটাকে ভাষার মধ্যে ব্যবহার শুরু করে। এবং স্টিল এই শব্দটাকে আমরা এই অর্থে ব্যবহার করি। দেখবো অনেক জায়গায় বাউন্ডারি বাইরে লেখা থাকে চিকা মারা নিষেধ লেখা থাকে, দেখো। বুঝাইতে পারছি কি জিনিসটা? তো আসলে এরকমই শব্দ হচ্ছে রাঁধুনি যিনি রান্না করেন, পাঠক যিনি পড়াশোনা করেন, ভাড়াটে যিনি ভাড়াই খাটেন, এই শব্দগুলোর জন্মগত অর্থ আর ব্যবহারিক অর্থ একই রকম, তাই এগুলোর নাম হচ্ছে যৌগিক। তো রুড়ি বা রুড়ো কোনগুলো? ভাইয়া বলছি, ম্যাচ করবে না। দেখো, অনুগামী না হয়ে বিপরীত বা ভিন্ন অর্থ প্রকাশ করে সেগুলা, অর্থাৎ উৎপত্তিগত অর্থ একরকম, ব্যবহারিক অর্থ আরেক রকম। ওই যে সন্দেশ মানে আগে সংবাদ বুঝতাম, এখন মিষ্টি বুঝি। হস্তি মানে যার হস্ত আছে, এখন প্রাণী বুঝি। চিকন মানে চকচকে, এখন সরু বুঝি। বাঁশি মানে বাঁশ দিয়ে বানানো বস্তু, এখন আমরা বাদ্যযন্ত্র বুঝি। এরকম অর্ধাঙ্গিনী, গবেষণা, গবাক্ষ, দহিতে ইত্যাদি। আরো কিছু শব্দের ব্যাখ্যা তোমাদের ভাই এখানে সংক্ষেপে হুড়মুড় করে দিয়ে দিই কিছু শব্দ। দেখো, তেলে ভাজা সন্দেশ খেয়ে প্রবীণ লোকটি পাঞ্জাবি পরে হস্তির পিঠে উঠে বাঁশি বাজায়, যা গবেষণা করে গবাক্ষ দিয়ে হরিণ পালিয়ে যায়। যা গবেষণা করে গবাক্ষ দিয়ে হরিণ পালিয়ে যায়। এখন খেয়াল করো, আমি এগুলাকে মার্ক করে দিচ্ছি। এখানে তেল, এখানে সন্দেশ,
প্রবীণ, পাঞ্জাবি, হস্তি, বাঁশি, গবেষণা, গবাক্ষ, হরিণ। এই শব্দগুলো সবগুলো রুঢ়ি শব্দ। ভাইয়া মুখে মুখে ব্যাখ্যা বলবো, তুমি ভিডিও পজ করে প্রয়োজনে লিখে ফেলবা, নোট করে ফেলবা। এই তেল শব্দের মূল অর্থ হচ্ছে তিল থেকে পাওয়া গেছে এমন জিনিস। তো তিল, তিসি, সরিষা এগুলোকে তিল জাতীয় পদার্থ বলে। তো গ্রামার বলছে তিল, তিসি, সরিষার থেকে পাইলে সেটা হবে তেল। কিন্তু বাস্তবে আমরা ভাষার ওই জায়গা থেকে বের হয়ে আসছি। আমরা দেখি এর বাইরে অনেক তেল আছে, যেমন ডিজেল, পেট্রোল, অকটেন, কেরোসিন, অলিভ অয়েল, নানান রকমের তেল হয়, তাই তো? তেলের অর্থ আগের জায়গায় নাই, ব্যাপক অর্থে চলে আসছে। সন্দেশ কথার অর্থ এখানে আছে, আগের সংবাদ ছিল এখন মিষ্টি। প্রবীণ শব্দটার খুব সুন্দর অর্থ। প্রবীণ মানে প্রকৃষ্ট ভাবে, উত্তম ভাবে যিনি বীণা বাজাইতে পারেন তিনি প্রবীণ। কিন্তু আমরা এখন প্রবীণ বলে যিনি বীণা বাজাইতে পারেন তাকে বলি, আমরা কোনো মুরব্বী মানুষকে বলি। পাঞ্জাবি শব্দের অর্থ পাঞ্জাবের মানুষ, কিন্তু আমরা বুঝি একটা পোশাক। হস্তি শব্দের অর্থ যার হাত আছে, আমরা বুঝি প্রাণী। বাঁশি মানে বাঁশের বানানো জিনিস, আমরা বুঝি শুধু একটা বাদ্য। গবেষণা মানে গবেষণা, গবেষণা। এখানে এই সাদা টানটা পড়ে গেছে যা পর্যন্ত, এটা শুধু গবেষণা হবে, মনে রাখবে, ঠিক আছে? তো গবেষণা শব্দের অর্থ হলো তোমার গরু খোঁজা, শাব্দিক অর্থ গরু খোঁজা। কিন্তু আমরা গবেষণা বলে গরু খোঁজা বুঝি না, আমরা বুঝি হচ্ছে বৈজ্ঞানিক কর্ম পদ্ধতি, তাই না? গবাক্ষ মানে গরুর চোখ, গোযোগ অক্ষ, গবাক্ষ, গো মানে গরু, অক্ষ মানে চোখ। কিন্তু আমরা গবাক্ষ বললে বুঝি হচ্ছে জানালা। হরিণ মানে শব্দের অর্থ হি যোগ ইন, এটাকে ভাঙলে খুব চমৎকার অর্থ হয়। দেখো, রি যোগ ইন সমান সমান হচ্ছে হরিণ, অর্থাৎ যে হচ্ছে অপহরণ করেছে, হরণ করেছে যে সে হরিণ। তো আমরা কি হরিণ বলে যে হরণ করেছে তাকে বুঝি? না না না, আমরা বুঝি একটা প্রাণীকে। সো এগুলো হচ্ছে রুঢ়ি শব্দ, বুঝছো ভাইয়া? এবার আসো যোগরূঢ় শব্দ। আমরা যোগরূঢ় শব্দের ব্যাখ্যা এখানে কি বলেছিলাম? অবশ্যই এটা সমাস দ্বারা তৈরি হবে। দেখো, ব্যাস বাক্যের সাথে সমস্ত পদের অর্থ মিলবে না। এখন নরমালি আমরা কি দেখি বলতো? নরমালি আমরা দেখি যোগরূঢ় হওয়ার জন্য যেটা লাগে সেটা হইল গিয়া সমাসের হিসাব কিতাব, এবং সমাসে আমরা নরমালি দেখি ব্যাস বাক্যের সাথে সমস্ত পদের অর্থ মিলে। অর্থাৎ এই ঘরে আশ্রিত জামাইটা আছে না, তাকেই তো আমরা ঘর জামাই বলি। এর মানে যেটা ঘর জামাই সেই তো ঘরে আশ্রিত জামাই। অথবা আমরা নীল পদ্ম কাকে বলি? নীল যে পদ্ম তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে নীল পদ্ম। অথবা আমরা সাহিত্য বিষয়ক সভা, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে সাহিত্য সভা। তাহলে এখানে কি ঘটতেছে দেখো তো, এখানে হলো তোমার এই যে ব্যাস বাক্য আর যে সমস্ত পদ, এই যে ব্যাস বাক্য আর যে সমস্ত পদ, এই যে ব্যাস বাক্য আর যে সমস্ত পদ, অর্থ ম্যাচ করতেছে। যেটা ব্যাস বাক্যের অর্থ সেটাই সমস্ত পদের অর্থ ম্যাচ করে যাচ্ছে। কিন্তু যোগের বেলা এরকম ম্যাচ টেচ করবে না। অর্থাৎ ব্যাস বাক্য এক কথা বলবে, সমস্ত পদ আরেক কথা বলবে। কিরকম বলবে? আসো এখান থেকে একটা নিয়ে যাই। মহাযাত্রা নিলাম। মহাযাত্রার ব্যাস বাক্য হচ্ছে মহা সমারোহে যাত্রা। সমস্ত পদ হচ্ছে কি? সমস্ত পদ মহা যাত্রা। এখন মহাযাত্রা বললে কি সমারোহের অর্থ সেখানে আছে কিনা, এটাই হচ্ছে কথা। দেখো, মহা সমারোহে যাত্রা এই কথার অর্থ হলো আনন্দ যাত্রা, আর মহাযাত্রার কথার অর্থ হলো মৃত্যু যাত্রা। মহাযাত্রা মানে হচ্ছে গিয়ে মৃত্যু যাত্রা। তাহলে বুঝে থাকলে বলো, এই পাশে বলে আনন্দের কথা, ওই পাশে বলে কষ্টের কথা। এর মানে তুমি যোগরূঢ়ের সংজ্ঞা দিবা, যোগরূঢ় শব্দগুলো সমাস দ্বারা তৈরি, তবে তারা তাদের ব্যাস বাক্যের অর্থকে প্রকাশ করে না, ভিন্ন অর্থকে প্রকাশ করে। উপরের গুলো যোগরূঢ় হবে না, তারা ব্যাস বাক্যের সাথে মিলে গেছে। এই মহাযাত্রা রাজপুতেরা যোগরূঢ় হবে, ওই যে ব্যাখ্যা দিয়ে রাখছি। বুঝতে পারছো এবার? আশা করি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এরপরে আসো এই জায়গাগুলোকে এখানে আবার একটু সংক্ষিপ্ত করে ভাইয়া দেখাইছি, ওই যে প্লাস মাইনাস এসব দেখাইছিলাম না। এই যে এখানে দেখো, রাজপুত মানে রাজার পুত্র, আর আমরা রাজপুতের ব্যবহারই করতে ভারতের জাতি। পঙ্কজ মানে পঙ্কে জন্মে যা, বাট আমরা বুঝি পদ্ম। সরোজ মানে হচ্ছে সরোবরে জন্মে যা, সরোবরে অনেক কিছু জন্মে, সরোবর মানে পুকুর, বাট আমরা সরোজ বলে পদ্মকে বুঝি। পঙ্কে বা কাদার মধ্যে শাপলা, শালুক, পদ্ম, শৈবাল সবকিছু জন্মে, বাট আমরা শুধু পদ্মকে বুঝি। জলধি মানে জল ধারণ করে যে পাত্র, বাট আমরা জলধি বলে সাগর বুঝি। মহাযাত্রা তো ভাইয়া তোমাদের বলেছি অলরেডি, ওকে? তো আশা করি এখানে একটা গ্ল্যান্স পুরো বিষয়টাকে দেখাই দিছি, যেহেতু তোমার একটা সুবিধা তুমি অবশ্যই পাবে। প্লাস মাইনাসের ব্যাপারটা এখানে আছে, তেরে বাজার সন্দেশের গল্পটাও এখানে আছে, বাট এখানে আমি
গল্প বলি নাই, শুধু মুখে মুখে বলছিলাম, এখানে গল্পটা তুমি পায়ে গেছো। তো চলো, মিশ্র শব্দটা আবার একটু বলে দিলাম, আগেটা বড় চার্ট দিয়ে রাখছি। মিশ্র শব্দ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার কেন জানি মনে হয় তোমরা এখান থেকে হুবহু কমন পাবা আল্লাহ চাইলে। ওকে, এবার আসো আমরা একটু প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করি, প্রশ্নগুলো নিয়ে একটু কথাবার্তা বলি, দেখি কি অবস্থা। সাধিত শব্দ কত ভাগে ভাগ করা যায়? সাধিত শব্দ কত ভাগে ভাগ করা যায়? প্রত্যয় দ্বারা হয়, সমাস দ্বারা হয়, আর হচ্ছে তোমার উপসর্গ দ্বারা হয়, অর্থাৎ 3 ভাগে ভাগ করা যায় সাধিত শব্দকে। তারপরে আসো, ড্রামা শব্দটি কোন ভাষা থেকে আগত? এটা কি গ্রিক, এটা কি ইংরেজি, এটা কি ফরাসি, নাকি এটা কি ল্যাটিন? ড্রামা আমরা যেটাকে এখন নাটক বলি, ঠিক আছে, এটা প্রকৃতপক্ষে একটা গ্রিক শব্দ, গ্রিক ভাষা থেকে আসা। এরপরে খ্রিস্টাব্দ শব্দটি এখন তৎসম, দেশি, বিদেশি, মিশ্র। খ্রিস্টার অব্দ মিলে যেহেতু হয়েছে, সেটাকে আমরা মিশ্র শব্দই বলতে হবে, মিশ্র শব্দ না বলে কোনো উপায় নাই। কোন দুটি যৌগিক শব্দ, অর্থাৎ ব্যবহারিক জায়গাগুলো এখন আগের সাথে মিল আছে? একটা হচ্ছে তোমার গায়ক, গান করেন যিনি, বাবুয়ানা, যার মধ্যে বাবুর ভাব আছে। সুতরাং এই দুইটাকে আমরা অবশ্যই যৌগিক শব্দ বলতে পারবো। ওখানে হস্তিবাসী এগুলা হচ্ছে রূঢ় শব্দ। তারপরে রাজপুত সহযাত্রা বা মহাযাত্রা এগুলো যোগরূঢ় শব্দ। আর ঢাকা গোলাপ, গোলাপটা মৌলিক ফুল অর্থে, বা ঢাকা ভিন্ন ভিন্ন অর্থ হয়। সুতরাং এখানে থাকলো গায়ক, গায়ক মানে যিনি গান করেন, বাবুয়ানা মানে হচ্ছে বাবুর ভাব। সুতরাং অর্থগত জায়গাটা এখানে মিলে যাচ্ছে। জ্যাঠামি কি ধরনের শব্দ? রূঢ়, যৌগিক, মৌলিক, যোগরূঢ়। জ্যাঠামি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জ্যাঠার ভাব। জ্যাঠামি শব্দের শাব্দিক অর্থ কি? জ্যাঠার ভাব। জ্যাঠাকে বাবার বড় ভাইকে বলা হয় জ্যাঠা। তো জ্যাঠামি শব্দটা কোন মানুষ যদি বয়সে ছোট হয়, ভাবের দিক থেকে বড় হয়, তখন তারে বলা হয়, তার হাবভাবকে বলা হয় জ্যাঠামি। আর কেউ যদি বয়সের দিক থেকে বড় হয়, হাবভাবটা করে ছোট মানুষের, তখন সেটা বলে ন্যাকামি। তাহলে জ্যাঠামি শব্দটার মূল অর্থ জেঠার ভাব, আর আমরা এখন বুঝি পাকনামি, অতিরিক্ত পাকনামি, তাহলে আগের জায়গায় নাই। সুতরাং এটা হয়ে গেছে রূঢ় বা রূঢ়ি। কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না? মৌলিক শব্দকে বিশ্লেষণ করা যায় না। জামদানি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটা কি আরবি, এটা কি তুর্ক, এটা কি হিন্দি, এটা কি ফার্সি? জামদানি আমরা জানি এটা হচ্ছে শাড়ির নাম। বাংলাদেশের নারায়ণগঞ্জ অঞ্চলে শীতলক্ষার তীরে যে বাষ্প তৈরি হয়, সেখান থেকে জামদানি তৈরি করা খুব সহজ হয়। এজন্য দেখবা ওই আশপাশ দিয়েই জামদানির কারিগররা বসবাস করে, সুপ্রাচীন কাল থেকে সেখানে সবাই বসবাস করে, তাই না? কিন্তু শব্দটা জামদানি জিনিসটা আমাদের হইলো শব্দটা বাইরের, শব্দটা হচ্ছে ফার্সি। আদম শুমারি শব্দের অর্থ? আদম যেহেতু বুঝতেই পারতেছে একটা আরবি শব্দ, আদম, আদম আলাইহিস সালাম। আর শুমারি মানে গণনা, আদম শুমারি হচ্ছে ফার্সি আর আরবি মিলে, প্রথমটা আরবি পরেরটা ফার্সি। যদি এখন আদম শুমারি বলা হয় না, এখন জনশুমারি বলা হয়। কোনটি মিশ্র শব্দের দৃষ্টান্ত? এখানে যেগুলো আছে এখান থেকে যদি বলি মিশ্র শব্দ, যদি বলি অংশভাগী, অংশমান তো চাঁদ, অংশমালী মানেও তো চাঁদ, অংশীদার, অংশী মানে যিনি ভাগ নেবেন, দার কথাটা একটা প্রত্যয় বা শব্দ অর্থ আছে, এটা হচ্ছে তোমার মিশ্র শব্দ। মহকুমা থানা বা উপজেলা যে লেভেলটা আছে এখন, আমরা যেটাকে বলি আর কি, আগে এটাকে থানা উপজেলা বলা হয়তো না, তখন বলা হয়তো মহকুমা। এখন সেগুলো বেশিরভাগই হয়ে গেছে জেলা লেভেলে চলে গেছে। এটা আরবি ভাষা থেকে আসছে। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রাম নজরুলের জন্ম, তাই না? কোনটি পর্তুগিজ শব্দ নয়? পর্তুগিজ নয় হচ্ছে আলবোলা, বাকি সবই পর্তুগিজ। আজব শব্দটি কোন বিদেশি শব্দ? আরবি, ফার্সি, হিন্দি, উর্দু? আজব এবং আজিব যেভাবে বলো না কেন, এটা আরবি থেকে আসা। একতারা শব্দের যে ভাষা থেকে এসেছে, এটা কি আরবি, ফার্সি, হিন্দি, উর্দু? কোথা থেকে আসছে কথাটা? একতারা আসছে তোমার ফার্সি থেকে, একতারা। তারপরে হচ্ছে তোমার জ্বালাতন শব্দের উৎস কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18-19 কোশ্চেন, একদম তাজা প্রশ্ন সবগুলো, তাই না? দেখো সবগুলো তাজা প্রশ্ন। তো জ্বালাতন আরবি, ফার্সি, হিন্দি, পর্তুগিজ। জ্বালা দিয়াতন, তারপরে হচ্ছে গিয়ে জ্বালাতন। আমরা বলি আমার তো জ্বালা করিস না, শব্দের উৎসমূল হচ্ছে আরবি, আরবি থেকে জ্বালাতন আসছে। এবং হচ্ছে তোমার নিচের শব্দগুলোর মধ্যে কোনটি রুড়ি শব্দ? রুড়ি শব্দ হচ্ছে হরিণ, হরিণ রুড়ি শব্দ। এরপরে হচ্ছে তোমার ডেঙ্গু শব্দের উৎস কি? মারাত্মক আসা প্রশ্ন, ডেঙ্গু যখন ডেঙ্গু বাংলাদেশে খুব বিস্তার করলো, এটা হচ্ছে তোমার স্প্যানিশ, তাই না? এটা স্প্যানিশ ভাষার শব্দ, তাই ওইখানকার উৎসমূল এটার। পেয়ারা
আমরা তোমার আনারস, পাউরুটি, পেয়ারা বালতিতে ভরছিল, মানে পর্তুগিজ শব্দ, তাই না? এরপরে দুটি শব্দের কিছু অংশ বাদ দিয়ে এবং কর্তৃত অংশ দুটি একত্র করে কোন শব্দ তৈরি করে, কোন শব্দ তৈরি তাকে কি বলা হয়? বলছে কিছু অংশ যদি বাদ দিয়ে দেয়া হয় এবং কর্তৃত অংশ দুটি একত্র করা হয় তখন জোর কলম বলা হয়। মানে একটা দুইটা শব্দ তুমি পাইছো, কিছু অংশ বাদ দিছো, কিছু অংশ যুক্ত করছো, এরকম তারা জোর কলম বলে। তরমুজ শব্দের উৎস কি? তরমুজ আমরা তো ফল হিসেবে ব্যবহার করি, কিন্তু এটা একেবারেই যে আমাদের খুব আপন শব্দ এমন না, এটা বিদেশি শব্দ থেকে নিয়েছি আমরা, এটা ফার্সি শব্দ। কলম শব্দের উৎস আরবি, যদি এই বছর বিসিএস এ আসছে যে কলম আরবি হচ্ছে, কলম আরবি শব্দ, এর মূল উৎস হচ্ছে কলমস। এই কলমস কোন ভাষার শব্দ? মানে কত ডেপথে যায় প্রশ্ন করছে। কলমস হচ্ছে তোমার গ্রিক শব্দ আর কি, ওখান থেকে কলম হয়েছে। নারী, এটা কোন শ্রেণীর শব্দ? এটা কি দেশি, তদ্ভব, অর্ধ তৎসম, তৎসম? এটা হচ্ছে তোমার তৎসম বা সংস্কৃত শব্দ, নর নারী। এরপরে হচ্ছে গবেষণা, আমরা একটু আগে পড়ে আসছি গবেষণা, গবেষণা শাব্দিক অর্থ গরু খোঁজা, বাট আমরা বৈজ্ঞানিক কর্মপদ্ধতি বুঝি, তো এটা হচ্ছে রুড়ি শব্দ। এরপরে কাগজ, এটা বিদেশি শব্দ, তবে এটাকে আরবি, ফার্সি, চীনা, তুর্কি কোন উৎসের শব্দ? এটা হচ্ছে কথা। কাগজ শব্দের কিন্তু বহুবচন হয় কাগজাত এই অর্থে। সাহেব যেমন সাহেবান হয়, কাগজ কাগজাত হয়, মাথায় রাখবা। এরপরে আদালত কোন ভাষার শব্দ? আদালত আরবি শব্দ, আদল কথা থেকে আসছে, আদল শব্দের অর্থ ন্যায় বিচার, যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয় সেটাকে আদালত বলা হয়। এরপরে সমার্থক প্রতিশব্দ, এরপরে বিপরীত শব্দ, আর আছে হচ্ছে তোমার শব্দ জোড়। শেষের এই তিনটা অংশই পুরোপুরি মুখস্থ করার মতো জিনিস। তুমি এটাকে শুরু থেকে শেষ পর্যন্ত তোমার কাজ হচ্ছে এটাকে কি করে ফেলা, মুখস্থ করে ফেলা। কারণ যে জায়গাগুলো তুমি দেখবা হচ্ছে মুখস্থের জিনিস, এগুলো তোমার উপরে বর্তায়, তাই না? দায়িত্বটা তুমি এটাকে একদম পাকাপোক্তভাবে মুখস্থ করবা। হ্যাঁ, তবে এখানে তোমাকে আমার কিছু সাহায্য করার জায়গা আছে ভাইয়া, সেই সাহায্যগুলো তোমাকে করব। কিভাবে করব? দেখো, সমার্থক শব্দগুলোকে তুমি যদি একটু কৌশলী হও তাহলে তুমি এখান থেকে ভালো মার্ক তুলতে পারবা। কিভাবে পারবা আগে তোকে আমি কৌশলটা দেখাই, তারপরে ভাই পেছন দিকে যাব। ঠিক আছে, দেখো, এটা হচ্ছে গিয়ে পানি, আর এটা হচ্ছে মেঘ। আচ্ছা, মেঘটা একটু এই পাশেই রাখি। আর এটা হচ্ছে সাগর। এখন দেখো, পানির সমার্থক শব্দ হচ্ছে জল। তুমি যদি জলের সাথে দ যুক্ত করো তখন হবে জলদ, আর যদি এটাকে জলধিতে রূপান্তর করো এটা সাগর বা সমুদ্রের সমার্থক শব্দ হয়ে যাবে। ব্যাখ্যা অনেক ডেপথে, তোমার সেখানে যার দরকার নেই। জল দেয় যে তারা বলে জলদ, জল দেয় যে উপপদ তৎপুরুষ সমাস, সে অর্থে এরা মেঘ, মেঘ জল দেয়, জল ধারণ করে এমন পাত্র জলধি, জগরের অর্থে সাগর। বুঝছো? তারপরে যেমন দেখো বাড়ি, বাড়ি মানে পানি। তুমি যদি এখানে বাড়িত করো মানে শুধু দ যুক্ত করো, খালি দ যুক্ত করবে এখানে, ঠিক আছে? আর এখানে যদি তুমি এটাকে কি করো, বাড়িধিতে রূপান্তর করো, তখন সেটা হয়ে যাবে সাগর। তাহলে বাড়ি মানে পানি, বাড়িদ মানে মেঘ, বাড়িধি মানে সাগর। আচ্ছা, এরপরে দেখো এই নীর মানে পানি। তুমি যদি এখানে এটাকে দ যুক্ত করে নিরোধ বানায় ফেলো, আর এখানে যদি সেটাকে তুমি নিরোধিতে রূপান্তর করো, তখন নিরোধী শব্দের অর্থ হলো গিয়ে সাগর। ঠিক এখানে তোমার হচ্ছে অম্বু, তুমি যদি এখানে অম্বুদে রূপান্তর করো, এটাকে শুধু দ যুক্ত করো, তখন হবে এটা মেঘ। আর তুমি যদি এটাকে অম্বুধিতে রূপান্তর করো, অম্বুধি, তখন হবে সাগর। আচ্ছা, সেম হিয়ার আর একটা শব্দ নিয়ে আমরা এই খেলাটা খেলতে পারবো, সেটা কেমন দেখাচ্ছি তোমাকে। যেমন ধরো এই পয়, তুমি যদি এখানে এটাকে পয়দ বলো, পয়দ, তাহলে হবে মেঘ। আর যদি এখানে পয়ধি বলো, পয়ধি হচ্ছে সমুদ্র বা সাগর শব্দের সমার্থক শব্দ। তাহলে দেখো 1 2 3 4 5 6, তুমি এখানে 6টা শিখছো, আবার এখানে 6টা, এখানে 6টা, অর্থাৎ তুমি 3 6 18টা শিখছো। 6টা শিখছো না, তুমি শিখছো 18টা। কিভাবে? তুমি যদি পানি থেকে পয় পর্যন্ত শিখে ফেলো, এরপরে এই জল, এই জল, বাড়ি, নীর, অম্বু, পয় সবগুলোর সাথে দ যুক্ত করলে সেগুলো মেঘ হবে।
আর ধি যুক্ত করলে সবগুলো সাগর হয়ে যায়। এখন এটা তো সিম্পল জিনিস, এভাবে তো আমরা ভাবি না নর্মালি। যদি ভাবি তাহলে এখান থেকে উপকার পাবো। আরেকটা আছে উদক। এই উদক মানে পানি। উদকের মেঘ অর্থে হয় না, কিন্তু উদধি অর্থে হয়। এই উদধি অর্থে সমুদ্র হয়। তাহলে আমি 18 বলছি না, 19, 20, আরো দুইটা বোনাস। আমি সেই দুইটাকে ধরো যেহেতু পরিপূর্ণ না, উদক দিয়ে যেহেতু মেঘ সরাসরি বানানো যাচ্ছে না, উদয় যে উদদ হয় কিনা আমি জানি না, উদদ অর্থে আমি মেঘ পড়ি নাই। তো যেহেতু পড়ি না সেহেতু নিচ্ছি না। আবার উদক মানে পানি, আর উদধি মানে হচ্ছে গিয়ে সাগর। তো যেহেতু আছে সেহেতু তোমার কোনো চিন্তা নাই, তুমি এটাকে নিতে পারবা, নো প্রবলেম। তো তুমি যদি একটু এই কৌশলে চিন্তা করো, তুমি যদি মনে করো যে আমি একটু ভাববো, তুমি যদি মনে করো যে আমি ভাষাটাকে নিয়ে একটু একটু বিশ্লেষণ করব, তাহলে দেখো তুমি কিন্তু এখান থেকে তোমার প্রচুর মানে প্যারা তুমি কমায় নিতে পারবা। বুঝতে পারছি? এই জন্য যদি মনে করো যে আমি সমার্থক শব্দকে কি করব না, মুখস্থ করব না, আমি সমার্থক শব্দকে একটু বুঝে শুনে ব্যাখ্যা বিশ্লেষণমূলক ভাবে আমি আগাবো, সেক্ষেত্রে না বুঝে মুখস্থ করে তুমি অনেক প্রেসার কমায় ফেলতে পারো। এটা তোমার দ্বারা সম্ভব যদি তুমি চেষ্টা করো। তো এই কলা কৌশলে কেন দেখালাম, সব জায়গায় কি হবে না, সব জায়গায় হবে না। তবে তুমি চাইলে কিভাবে এটা কাজে লাগাইতে পারো সেটা তোমাকে ভাই বলে দিচ্ছি। দেখো আমি শব্দ শিখে যদি তুমি আগাও তাহলে উপকারটা কিরকম ভাবে হবে। দেখো এখানে অন্ধকার, অন্ন, অনুরোধ, অশ্রু, চরিত্র, এগুলোর আলাদা আলাদা নাম তুমি দেখতে পাচ্ছ। আবার এখানে তুমি এই চুল, জল, জ্যোৎস্না, ঠোঁট, তীর, দোকান, দিন, দিন, দেবতা দেখতে পাচ্ছ। তো এখন দেখো তো, আমরা যে পানিকে অম্ব বলি, জীবন বলি, নীর বলি, পানি বলি, সলিল বলি, বাড়ি বলি, পয় বলি, উদক বলি, অপ বলি, তয় বলি, তয় তয়োদ হয়, তয় তয়োদ তয়োধি হয়, আরো বাড়বে দেখো। আর ওই যেখানে 20টা বলে আসছি না, 23টা হয়ে যাবে, তয় তয়োদ তয়োধি হয়। তো প্রাণদ বলি, ইরা বলি, অম্ভ বলি, এগুলো সব জলের সমার্থক শব্দ। এখন পরীক্ষা যদি তোমার জিজ্ঞেস করে জল শব্দ সমার্থক কোনটা, তোমার বের করা সহজ হবে। কিন্তু যদি পরীক্ষার প্রশ্নে জল না দিয়ে বলে প্রাণদ, প্রাণদ শব্দ সমার্থক কোনটা, প্রাণদের অর্থ তোমার বোঝা লাগবে অপশন বোঝার জন্য, তাই না? এর জন্য এটাকে খুব হালকা ভাবে নেওয়ার কোনো চান্স নাই, তুমি এটাকে ধরে ধরে পড়বা। আবার দেখো, যেমন ধরো আমরা দিনকে দিবস বলি, 4 দিবস, দিবা বলি, দিনমান বলি, অহ্ন বলি, অহ বলি। অহন কথার ব্যবহার নরমালি হয় না, বাসর কথার ব্যবহার নরমালি হয় না, অষ্টপ্রহর কথার ব্যবহার নরমালি হয় না। তো যেগুলো খুব পরিচিত সেগুলো তুমি পারো, আর যে জায়গাগুলোকে খুব বেশি ব্যাখ্যা বিশ্লেষণের দরকার হবে সেগুলো নিজ দায়িত্বে একটু করে করে পড়বা। এখান থেকে আমাদের বইয়ের পাশাপাশি আরেকটা বই পড়লে উপকার পাবা, সেই বইটা হচ্ছে বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ডক্টর সৌমিত্র শেখর, ওনার বই এটা। হ্যাঁ, যদি সম্ভব হয় এই বইটা পড়ো, এটা একটা ভালো বই। আমাদের বইতে আমরা সবসময় চেষ্টা করি সমস্ত ভালো বইয়ের এসেন্স বা নির্যাস নিয়ে দেওয়ার ওই জায়গার মধ্যে। তো সেখান থেকে নির্যাস তো তুমি পাবাই এই বইতে, বাট যদি বইটা পড়তে চাও এই বইটা পড়ো। বইটার নাম বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। তো শুধু জিজ্ঞাসা, এটা ট্রেড নাম আর কি, খুব চলে জিজ্ঞাসা নামে, তুমি বললেই হবে জিজ্ঞাসা। ওকে, দেখো এই যে জাহাঙ্গীরনগরের ডিতে 21-22, তারপরে জাহাঙ্গীরনগরের এতে 21-22, জিএসটি এতে 21-22, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এতে 21-22, 20-21, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতে 18-19। মানে এই প্রশ্ন আসতেছে আসতেছে আসতেছে। সো কি করবা সমার্থক শব্দ? ভাইয়া এখানে আর সময় নষ্ট না করব তোমাকে, তোমার মূল্যবান সময় তুমি পড়বা। ভাইয়া কমাইতে পারবো না, আমি খুবই দুঃখিত, কমাইতে পারবো না, কারণ আমি কমাইতে পারি না। আর কমাইলেও এখানে হয়তো আমি সর্বোচ্চ 5 থেকে 7টা কমাইতে পারবো। মানে ধরো এখান থেকে হয়তো তোমার বলবো বাদ দেওয়ার কিছু নাই, এখান থেকে হয়তো তোমাকে বলবো বাদ দেওয়ার কিছু নাই, ধনটা বাদ দিতে পারো, আসে না পরীক্ষা খুব একটা। এখান থেকে হয়তো বা বড় জোর তোমাকে আমি ইতিটা বাদ দিতে বলবো, এখান থেকে হয়তো একটা বাদ দিতে বলবো না, এখান থেকে একটাও মৃত্যু খুব একটা আসে না, বাকিগুলো আসতে পারে, আর বাদ দিতে পারবো না, এখান থেকে বাদ দিতে পারবো না, সব পড়বা। তো আমার যদি তুমি ধরো ভাইয়া বাদ দিয়ে দেন, সম্ভব আমি দিতে পারবো না, তো এই অনুরোধ আমার করো না, ঠিক আছে? পড়ে ফেলো, একটু নিজেদের মধ্যে পড়বা যদি সম্ভব হয়। আমি সবসময় এটা বলি, 2-3 জন বন্ধু বা 5 জন বন্ধু মিলে গ্রুপ স্টাডি করবা,
টার্গেট নিবা যে আগামী 3 দিন পরে আমরা একসাথে বসবো 2 ঘন্টার জন্য, তুই এই টপিক, তুই এই টপিক, তুই এই টপিক, এইভাবে এইভাবে শেষ করে আসবি। নিজেরা বসে আলোচনা করে নিজেদের মধ্যে প্রশ্ন করবা, চালাচালি করবা, তাহলে এটা তোমার হচ্ছে খুব বেশি রেডি হবে নলেজটা। ঠিক আছে, তো চলো। যে সম্পর্কের বিশ্বদৃশ, বারিধি বারিধ, কাঞ্চন সুবর্ণ, মৃগেন্দ্র কেশরী, সবিতা তপন। দেখো, বারিধ মানে মেঘ, আর বারিধি মানে হচ্ছে সাগর, আর কাঞ্চন সুবর্ণ দুটো স্বর্ণের সমার্থক শব্দ, মৃগেন্দ্র কেশরী দুটোই সিংহ বোঝায়, সবিতা তপন দুটোই সূর্য বোঝায়। তাহলে এগুলো এই তিনটাই হচ্ছে গিয়ে সমার্থক, বুঝতে পারছো জোড়াগুলো। আর বারিধি বারিধ আলাদা, বারিধ মানে মেঘ, বারিধি মানে সাগর। সুতরাং এটা হলো গিয়ে উত্তর। দেখছো প্রশ্নের ডেপথ আছে ভাই, এই লেভেলের প্রশ্ন করলে তো বিপদে পড়ে যাবা ভালো মতো পড়াশোনা না করলে। সাপদ সংযোগ পদ, এখানে সন শব্দের অর্থ কি? সারমেয়, ধারালো, তীক্ষ্ণ নখযুক্ত, হিংস্র। এর অর্থ হলো তোমার সারমেয়। এই সারমেয় শব্দের অর্থ হলো আবার কুকুর, কুকুরকে সারমেয় শব্দ অর্থে ব্যবহার করা হয়। আর সাপদ শব্দের যদি টোটাল ব্যাখ্যা চাও তাহলে উত্তর হবে এমন: 4 পা বিশিষ্ট হিংস্র জন্তু। সেই জায়গা থেকে কুকুর, তারপরে তোমার হচ্ছে শেয়াল, বাঘ, সিংহ সবই সাপদ হয় বিশেষ করে। হ্যাঁ, কুকুর সবসময় হিংস্র না, কিন্তু কখনো কখনো মারাত্মক হিংস্র এবং প্রাণঘাতী, তাই না? দুর্নিবার শব্দের সমার্থক শব্দ কি? দুর্নিবার অনিবার্য, বারবার, অনুবার, তুরঙ্গ। অবশ্য অনিবার্য, যেটাকে কেউ ঠেকাইতে পারবে না, এটা হচ্ছে দুর্নিবার। তারপরে পুত্র, এর সমার্থক শব্দ হচ্ছে এখানে আত্মজ। এটা খুব মজার এই জায়গাটা, আসলে একটু দেখাই দিই। দেখো, এই হচ্ছে গিয়া ছেলে আর এই হচ্ছে গিয়া মেয়ে। দেখো খেলাটা, এই দুলাল মানে হচ্ছে ছেলে আর দুলালি মানে হচ্ছে গিয়ে মেয়ে। ঠিক আত্মজ এর অর্থ ছেলে, যদি আত্মজা হয় তাহলে মেয়ে। ঠিক নন্দন মানে ছেলে, যদি নন্দিনী হয় তাহলে মেয়ে। ঠিক একই রকম, যেটা আমরা এখানে কোনটা পড়লাম যেন, আত্মজ লিখে দিছি। হ্যাঁ, সুতো মানে ছেলে আর সুতা মানে মেয়ে। যদি এখানে সুতা দন্ত সন্নিচে দীর্ঘ দাও তাহলে কাপড়ের সুতা হয়ে যাবে, ওইটা না, রস্যকার দিলে এটা হয়ে যাবে মেয়ে। আচ্ছা, তারপরে তনয়, তনয় মানে ছেলে, তনয়া মানে হচ্ছে গিয়ে মেয়ে। তাহলে এই যে দুলাল, আত্মজ, নন্দন, সুতো, তনয়, পুত্র এবং পুত্রী এটাও হয়, পুত্র মানে ছেলে, পুত্রী মানে মেয়ে। তো এই দুলাল থেকে তনয়, দুলালি থেকে তনয়া, এগুলো মাথায় থাকবে নাকি ভুলে যাবা? মাথায় রেখে দিও। আচ্ছা, তারপরে আসো, মক্ষিকা শব্দের অর্থ কি? মক্ষিকাও গলে না গো, পড়িলে অমৃত হ্রদে। বঙ্গভূমির প্রতি ওখানে আছে এই কথাটা। মক্ষিকা শব্দের অর্থ হচ্ছে মাছি। আচ্ছা, গন্ডূষ শব্দের অর্থ কি? গন্ডূষ হচ্ছে এক কোষ জল, গাল বেয়ে গড়িয়ে পড়া জল, এক আজলা জল, ঘোলা জল। এক কোষ জল, অল্প একটু জলকে বলা হয় এক গন্ডূষ জল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কতে আসছে? 21-22-এ। কোনটি কবুতর এর সমার্থক শব্দ নয়? এখানে যেগুলো আছে কবুতরের সমার্থক শব্দ নয় হচ্ছে তোমার পুলিন। পুলিন শব্দটা কবুতরের সমার্থক শব্দ না। পুলিন মানে হচ্ছে সমুদ্রের তট, তীর। আর বাকি নোটন, লোটন, কপত সবগুলোই কবুতরের সমার্থক শব্দ। এখন মনে রেখো, পরীক্ষা যদি খপত দিয়ে দেয় আর জিজ্ঞাসা করে এটা কি, তুমি হয়তো বলবা ও এটা কপত লিখতে দেয়, খপত লিখছে, আর অপশনে কবুতর থাকলে দিয়ে চলে আসবা। খবরদার, এই খপত শব্দের অর্থ হচ্ছে উড়োজাহাজ, বুঝতে পারছো? খপত মানে হচ্ছে উড়োজাহাজ। আর শুধু খ, এই যে শুধু খ, এটা কিন্তু আকাশ শব্দের সমার্থক হয়। এরপরে দেখো, উত্তম শব্দের সমার্থক নয়। উত্তমের সমার্থক নয় হচ্ছে অভিরুচি। অভিরুচি মানে হচ্ছে ইচ্ছা, আর বাকিগুলো বরেণ্য, উৎকৃষ্ট, উপাদেয় সবই উত্তম। দহ অর্থ কি? দহন, জ্বালা, যন্ত্রণা, খাদ। শুধু দহ যদি বলো, একটা কোন অর্থে রেখে নিবা? দহ হচ্ছে তোমার খাদ অর্থে। দহগ্রাম অঙ্গর পোতা নামে আমাদের একটা ছিটমহল ছিল। আচ্ছা, তারপরে আসো, আলো শব্দের সমার্থক হচ্ছে হুতাশন, শিখা, অগ্নি, রৌশন। রৌশন মানে হচ্ছে আলো, আর বাকি যেগুলো আছে সবগুলো অর্থ হচ্ছে তোমার আগুন। তো আগুন থেকে আলো পাই, কিন্তু আগুনের আলো সমার্থক নয়। আলো মানে রৌশন, এটা নেওয়া যেতে পারে।
প্রদোষ শব্দের অর্থ অন্ধকার। এখানে সকাল বিকাল সন্ধ্যা দুপুর সে অর্থে সন্ধ্যা নিতে পারবা, বাকিগুলো নিতে পারবা না। প্রদোষ শওকত আলীর একটা উপন্যাস আছে প্রদোষে প্রাকৃতজন, মারাত্মক উপন্যাস, তাহলে পড়তে পারো। ঠিক আছে, তো প্রদোষ মানে অন্ধকার। ওকে, মানে এখানে সন্ধ্যা অর্থ তুমি নিতে পারবা, বাকিগুলো কাছাকাছি যায় না, নেয়ার কোনো চান্স নাই। উজবুক শব্দের অর্থ কি? শাব্দিক অর্থ উজবেকিস্তানের মানুষ। আর আমরা কোন অর্থে ব্যবহার করি? আমরা আহাম্মক, বোকা, মাথা মোটা, হ্যাঁ, গবেট টাইপের মানুষ হচ্ছে আমরা উজবুক কথাটাকে ব্যবহার করতে পারি, তাই না? আমরা ব্যবহার করেছি উজবুক কথা, কাউকে বকা দিলে, ধমকাইলে বলি তো এটা উজবুক। তো উজবুক শব্দের অর্থ আহাম্মক অর্থে নেওয়া যায়। জাতিগতভাবে আফগানিস্তানের মানুষকে উজবুক, উজবেকিস্তানের মানুষকেও কিন্তু উজবুক বলে। কুয়াশা শব্দের প্রতিশব্দ কি? এখানে হচ্ছে তোমার কোহেলি। কোহেলি উত্তরে তোলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে, তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। বোঝা গেছে কি? কোহেলি। ওকে, এরপরে অর্ণব শব্দের অর্থ হচ্ছে সাগর, মানে সমুদ্র হচ্ছে অর্ণবের। সৈকত হবে না, শৈল মানে হচ্ছে তোমার পাহাড়, নদী মানে তো নদী, স্রোতস্বিনী স্রোতস্বতী নদী। হ্যাঁ, এরপরে আসো অনুযোগ শব্দের অর্থ কি? অনুযোগ মানে হচ্ছে তোমার বিরক্তি, আক্ষেপ, নালিশ, আন্তরিকতা, নালিশ করা, কারো বিরুদ্ধে নালিশ করা হচ্ছে অনুযোগ। কপল শব্দের অর্থ হচ্ছে তোমার গাল, এই যে এই অংশটা এটাকে কপল বলে। আর কপাল, কপল দুইটা আলাদা জিনিস, ঠিক আছে, ভেজাল লাগাই দিও না। তো গাল, কপাল আর ললাট এক জিনিস। এই ললাট কপাল এক জিনিস। গলা মানে হচ্ছে যে এটাকে গ্রীবা বলা হয়, ঘাড় বা গ্রীবা এই অর্থেও বলা হয়। নিম্নের কোনটি সমার্থক শব্দ নয়? শোণিত, রঞ্জিত, লোহিত, রুধির। এখানে হচ্ছে তোমার রঞ্জিত শব্দের অর্থ লাল হয়ে গেছে, শোণিত শব্দের অর্থ তোমার হচ্ছে রক্ত, লোহিত শব্দের অর্থও রক্ত, রুধির শব্দের অর্থটাও রক্ত। এই রঞ্জিত মানে হচ্ছে লাল, তাহলে রক্ত আর লাল তো এক জিনিস না। রক্ত দ্বারা রঞ্জিত, রক্তে রঞ্জিত। ওকে, সো এ হচ্ছে বিষয়। সো শোণিত থেকে লোহিত, শোণিত তারপর লোহিত, রুধির সবই একই শব্দ, আর রঞ্জিতটা আলাদা জিনিস। নিম্নের কোনটি সমার্থক শব্দ নয়? প্রদোষ, শায়স্ত, গোধূলি, অহরাত্রি। দেখো, অহরাত্রি মানে হচ্ছে দিন রাত, আর গোধূলি মানে সন্ধ্যাবেলা, প্রদোষ মানে সন্ধ্যাবেলা, শায়স্ত মানেও সন্ধ্যাবেলা। আর তাহলে এখানে বাকি থাকলো অহরাত্রিটা উত্তর। যদিও কথাটা অহরাত্রি হয় না, অহরাত্র হয়। যাই হোক, এটা এখানে আমরা নিতে পারবো উত্তর হিসাবে। জাহাঙ্গীরনগরের প্রশ্ন, অদ্ভুত প্রশ্ন। জরিমা শব্দের অর্থ কি? এটা আসছে তোমার হচ্ছে অপরিচিতা থেকে। তাহার অঙ্গে বিশেষ কোনো জরিমা নাই। জরিমানা মান নাই মানে হচ্ছে আড়ষ্টতা নাই। ঠিক আছে, তাহার অঙ্গে বিশেষ কোনো আড়ষ্টতা নাই, এটা বলা হয়েছিল কল্যাণীর ব্যাপারে। এরপরে বিপরীতার্থক শব্দ আসে, কম আসে। রাজশাহী ইউনিভার্সিটির 21-22, 20-21 আসছে। তো এটাও কি করবা? মুখস্থ করবা, ছকে উপস্থাপন করে রাখছি। এখানে ইম্পর্টেন্ট, কারণ কোথা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে কেউ জানো না, সোজা কথা আমিও জানি না। কিন্তু বিগত বছরের প্রশ্নকে যদি আমরা একটু দেখি, সেই জায়গা থেকে আইডিয়া করতে পারি যেগুলো আসবে বা এখান থেকে আসে। দেখো, এই যে উচ্চাটন 1, 2, 3, 4, বেশ কিছু প্রশ্ন, তাই না? 4টা প্রশ্ন পাইছি আমরা, এবং এগুলো সবগুলোই তোমার হচ্ছে তাজা প্রশ্ন। 21-22 উচ্চাটন শব্দের অর্থ কি? বিপরীতার্থক শব্দ কি? উচ্চাটন মানে হচ্ছে অস্থির, বুঝো নাই? কোন মানুষ যারা মনের কথা কইতে পারতাছো না, তারে মনে করো অনেকদিন পরে দেখছো, তাহলে ওই দিন খুব অস্থির অস্থির লাগে। বেশ কিছুদিন তাহলে তুমি ভুলেই ছিলা, কিন্তু আজকে আবার কেন দেখা হইলো রে, খারাপ লাগে রে, উচ্চাটন মন, বুঝেছো? অস্থির। তো তার বিপরীতে যদি বলো তাহলে প্রশান্ত, ট্র্যাঙ্কুয়েল, শান্ত মন। আঁটি শব্দের বিপরীত কি? আঁটি শ্বাস, 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 শ্বাস। আচ্ছা, এখন আসো, আঁটি মানে কি? আম আঁটির বেপু, ওই আঁটি। তো এই আঁটির বিপরীতে হচ্ছে তোমার শ্বাস। আমরা শ্বাসটা খাই, আঁটিটা ফেলে দেই। কপট, এর বিপরীত শব্দ হচ্ছে তোমার সুহৃদ, যার হৃদয় ভালো, এটা। আবার সাধু, এটাও। এখন কপটের আমরা বলি এই কপটচারিতা ভালো না। কপটচারিতা মানে হচ্ছে তোমার চুরিচামারি টাইপের কাজ আর কি, নিজের হীন চরিত্রকে জাহির করা, নিজের ভালো জিনিসগুলাকে নষ্ট হয়ে গেলে মানুষ যেটা করে আর কি। হ্যাঁ, তার বিপরীত হচ্ছে সাধু। অর্বাচীন শব্দের বিপরীত কি? অর্বাচীনের বিপরীতে তোমার হচ্ছে অচেনা, নবীন, প্রাচীন, তরুণ। এখানে বিভিন্ন অর্থে নেওয়া যায়, তবে অর্বাচীনের বিপরীত প্রাচীন, বোর্ড বই এটাই বলা আছে, নবীনও হয়, আবার বোর্ড বই বলা আছে প্রাচীন, সো এটাই নিব আমরা। এরপরে শব্দ জোর।
শব্দজোড় বলছিলাম যে ইংরেজিতে এটা 19 এর বইতে, নতুন বইতে অ্যাড হয়েছে 21 সালের বইতে। তো নতুন বইতে অ্যাড হওয়ার অর্থ বুঝতে পারো? নতুন বইতে অ্যাড হলে এটা বিপজ্জনক। বোঝাতে পারতেছি কিনা আমি জানি না। নতুন বইতে অ্যাড হওয়ার অর্থ হলো এটা বিপজ্জনক। কারণ এটা যেহেতু নতুন টপিক, নতুন টপিক মানে এটার আলাদা একটা ডিমান্ড থাকবে, আলাদা একটা চাহিদা থাকবে প্রশ্নকর্তাদের কাছে। এবং এখান থেকে অলরেডি বিসিএস এ প্রশ্ন চলে আসছে। যেমন অভিরাম শব্দের অর্থ কি, এটা আসছে অভিরাম, এটা আসছে। আরো বহু কিছু আসতে পারে এখান থেকে। যে অভিরাম সুন্দর, অভিরাম মানে না থামা, অনবরত, অভিরাম মানে সুন্দর। সো উপাদান আর উপাধান, উপাধান বললে একটা অর্থ হয় বালিশ, আর উপাদান আমরা যেটা বলি কম্পোনেন্ট, এই অর্থে উপাদান বা এলিমেন্ট। সো এটা একটা মারাত্মক চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারটা 19 এর বইতে এত বেশি রিচ, এত দারুণ, আনবিলিভেবল। এই জন্য তোমাদের খুব চাপ দিয়ে ভাইয়া বলবো এই চ্যাপ্টারটা ভালো মতো পড়বা। এখন পড়তে গেলে তুমি এখানে কিছু সমস্যার মুখোমুখি হইবা, তবে এই সমস্যার সমাধান আমার এখানে আছে। সেটা হচ্ছে তুমি কখনো শুনোই নাই এমন শব্দগুলো তুমি দেখবা। যেমন অবধান দেখবা, তুমি সবসময় অবদান বা কন্ট্রিবিউশন জানো, অবধান কথা তুমি জানো না। হ্যাঁ, তোমার জন্য এটা খুব নতুন মনে হবে। তার অর্থ তোমার পাশে দেওয়া আছে, অসুবিধা নাই। তবে এই জায়গাটাকে একটু নজর দিয়ে দেখবা, এই কারণে কারণ সামান্য বানানোর কারণে অর্থের মারাত্মক মারপ্যাচ ঘটে। আমি কোন ক্লাসে দেখাইছিলাম জানি না, আবার একটু দেখাই দিই। যেমন দেখো দেখো এই অশ্ব, অশ্ব এটা মফলা, তারপরে আবার অশ্ব বফলা, তবে রেফ। দেখো কেমন হয়। অশ্ব শব্দের অর্থ হলো গিয়ে ঘোড়া। এই ঘোড়া মানে কিন্তু তার একটা শব্দ আছে হয়। এই হয় মানেও কিন্তু ঘোড়া। ঘোড়া, ঘটক, বাজি, তুরগ, তুরঙ্গম, তুরঙ্গ, হয়, এগুলো সবগুলো ঘোড়া শব্দ সমার্থক শব্দ, সবই ঘোড়া। এখন নিচের কোনটি ঘোড়া শব্দের সমার্থক শব্দ? অপশনে উত্তর থাকলো হয়, আবার শেষে বলে দিল কোনোটিই নয়। এখন হয়তো তুমি জানো না এটা তো ঘোড়া, আর বাকি দুইটা মনে করো এমন শব্দ, একটা হলো ঐরাবত, এটা হাতি, একটা হলো মনে করো তপন, এটা হলো সূর্য, তুমি এগুলো জানো, এটা হচ্ছে না। আর হয় মনে করতেছো এটা বানান ভুল, আর শেষে দেওয়া আছে কোনোটিই নয়, তো তুমি দিয়ে আসবা কোনোটিই নয়, ইকুয়াল টু ধরা, নম্বর পাবা না, মাইনাসও খাবা। এই জন্য অ্যাডমিশনের কোশ্চেনের সব থেকে বড় ট্র্যাজেডি হচ্ছে এই, যে অনেক সময় দেখবা যে তুমি সবই সঠিক উত্তর মনে হবে, এমন ভাবে অপশন সাজাবে প্যাস খেয়ে যাবা। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন খুব স্মার্ট হয়। প্রশ্ন কঠিন হয় না, কিন্তু প্রশ্ন স্মার্ট হয়, অপশন খুব কঠিন করে দেয়। এই জন্য এই জায়গাগুলোকে একটু মাথায় ধরে চিন্তা ভাবনা করে তারপর অ্যান্সার দিও। তো এই অশ্ব মানে ঘোড়া, আর এই অশ্ব শব্দের অর্থ হচ্ছে পাথর। পৃথিবীতে ভূগর্ভে একটা মন্ডল আছে অশ্বমন্ডল, আর এই অশ্ব মানে হচ্ছে একটা রোগ, পাইলস রোগ, মানুষের মল দ্বারা এই রোগটা হয়, এবং এটা খুব কঠিন, কষ্ট দেয় মানুষকে। তাহলে বুঝে থাকলে বলো, এই একই উচ্চারণ তুমি কিন্তু সবগুলোতে উচ্চারণ করবে অশ্ব, সেটা অর্শ বলার চান্স নাই, এটাকে অশ্বই বলতে হয়। তো অশ্ব, 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 ঘোড়া, পাথর, পাইলস, খুব খেয়াল। এই জায়গা থেকে খুব স্মার্ট চ্যাপ্টার, প্রশ্ন আসতেছে সমানে, তোমাদের এখান থেকে হুবহু তুলে দেওয়ার খুব ভালো সম্ভাবনা। সেগুলো মাথায় রাখবে। যে অপত্য কোষ, মাতৃকোষ তুমি যে পড়ছো বায়োলজির মধ্যে, হ্যাঁ, বড় কোষ থেকে যেটা তৈরি হয় সেটা অপত্য কোষ, অর্থাৎ সন্তান হিসেবে, তাই না? এই যে অনুমানের ক্ষুদ্রতম, অনুমানের পশ্চাৎ, আমরা এই অনু দিয়া বলি না অনুসরণ, অনুকরণ। কাউকে অনুসরণ করলে সামনে থেকে করতে হয় না পেছন থেকে করতে হয়? অবশ্যই পেছন থেকে করতে হয়। তো পেছন মানে পশ্চাৎ, এই অর্থে আসছে। তারপরে এই যে অবদান, অবধান, মনোযোগ, অভিরাম মানে সুন্দর। তারপরে যেমন ধরো এখান থেকে যদি দেখি অবিহিত অন্যায়, আর অভিহিত মানে কথিত, তাকে আমি এই নামে অভিহিত করি। উপরের অর্ঘ মানে দাম, নিচের অর্ঘ যদি জফলাদ পূজার উপকরণ, করে নাই অর্ঘ বিরোচন, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ বিরোচন। এই যে এই অর্ঘ শব্দের অর্থ পূজার উপকরণ। তাহলে একটু খেয়াল করে দেখো, জফলাদ দিলে অথবা না দিলে, জফলাদ দিলে অথবা না দিলে অর্থের চেঞ্জ হয়ে যাচ্ছে। সো অশক্ত মানে অক্ষম, আর অশক্ত মানে নির্লিপ্ত। চিন্তা করতে পারো, এই যে অশ্ব মানে ঘোড়া, অশ্ব মানে পাথর, আর ওই যে টাইলসের অশ্ব, এটা আমি তোমার অতিরিক্ত যোগ করে দিলাম। সো এই আপন, আপন, এক আপন মানে দোকান, এক আপন মানে নিজ। এই জন্য বললি যে সমস্ত জিনিসগুলোকে কি করবা, নিজের মতো করে এগুলো দেখবা। যে ওষ্ঠ মানে হচ্ছে উপরের ঠোঁট,
আর এর নিচের ওষ্ঠ যদি দফালাদ ঠোঁট সম্পর্কিত, তোমাদেরকে ভাই ধ্বনি বর্ণের যে চ্যাপ্টার ছিল সেখানে পড়াইছি, মনে করে দেখো। তো এগুলো ছাড় দিও না, পরামর্শ থাকবে। আসো কিছু প্রশ্ন একটু দেখি এখান থেকে। অলরেডি এই চ্যাপ্টারে অন্তর্ভুক্ত প্রশ্ন আর কি, চ্যাপ্টার তো আসছে নতুন, বাট এর অন্তর্ভুক্ত প্রশ্ন কি 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 আসছে বিগত সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিতে আসছে 12-13-তে। কোন শব্দ যুগল ভিন্নার্থক নয়? শিকার শিকার, নবনী ননি, স্বর স্বর, ধুম ধুম। আচ্ছা, ভিন্নার্থক নয়, নবনী ননি। নবনী মানেও মাখন, ননি মানেও মাখন। আর বাকি জায়গাগুলো সবগুলো ভিন্ন অর্থ, আলাদা আলাদা অর্থ। এই দুটো দেখতে আলাদা লেভেলের শব্দ হলো, অর্থটা সেম। ভিন্নার্থক শব্দ যুগল নয় মানে সমার্থক চাচ্ছে, তাই তো? ভিন্নার্থক নয়। কপাল কপল ভিন্নার্থক। অন্নদা অন্নদা, পর্যঙ্ক খট্টা, শিরিষ গিরিশ। এখানে একটু খেয়াল করে দেখো, তোমার কাছে জিনিস যে ভিন্নার্থক নয়, বাকিগুলো সবগুলো ভিন্নার্থক, আর এই দুটো হচ্ছে দুটো দ্বারা একই অর্থের কাছাকাছি লেভেলের অর্থের শব্দ বোঝায়। ওকে, তারপরে আসো বাণী শব্দের অর্থ কি? বাণী মানে হচ্ছে গয়না তৈরির মজুরি দেওয়া। ওই যে বণিক আছে না, বণিককে তুমি যখন গয়নার অর্ডার করবা আর কি, তাকে ওই তার জন্য যে মজুরি দিতে হয়, ধরো স্বর্ণের দাম হচ্ছে 50,000, সে বানায় দিছে, তার জন্য তার 5,000, 55,000 টাকা বিল, ওই বাকি 5,000 হচ্ছে বাণী। তো গয়না তৈরির মজুরি। আচ্ছা, তারপরে আসো সবল শব্দের অর্থ কি? সববাহক, গাইতি, শক্তিমান, বহুবর্ণিল। শাবল হলো তোমার গাইতি, আর সবল শব্দের অর্থ বহুবর্ণিল, কালারফুল, বিভিন্ন কালারের সম্মিলন তারা সবল বলে। এরপরে আমরা একদমই শেষ প্রান্তে আসছি, তোমাদের কাছ থেকে ভাইয়া বিদায় নেব। ভাইয়ের জন্য দোয়া করো। পরের লেকচার নিয়ে আবার হাজির হবো ইনশাল্লাহ। ওই লেকচারে সেখানে যা যা আছে সেগুলো নিয়ে কথা বলবো। তোমাদের জন্য আমার দোয়া থাকলো। ভালো থাকো সবাই, আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।